এইটার ভিতর দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে বা এটাতে কিউ কত, ঠিক আছে। সো সুবিধার জন্য মনে করো আমরা ধরে নিতেছি যে সবগুলাই হচ্ছে মনে করো 6 মাইক্রোফ্যারাড, ওকে, সবগুলো 6 মাইক্রোফ্যারাড, আর এখানে মনে করো আছে 5 ভোল্ট, ওকে। সো আমাদের এইটাতে কিউ কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে আমরা যে চলতরিৎ চ্যাপ্টারে যেরকম করতাম ওরকম করব। ফার্স্টে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করব, সি কিউ। ইকুইভ্যালেন্টটা কত হবে, তো আমাদের এইটাকে তুমি প্রথমে কি বলতে পারো যে এই দুইটা মিলে কত হয়ে যাবে বলো তো? হ্যাঁ, দুইটা মিলে একটা হলে কত হবে সেটা? 6, দুইটা 6 আছে তাহলে কত হবে? একটা কত হবে? একটা হবে 3, প্যারালাল তো, আমার সরি প্যারালাল না, সিরিজ। সিরিজ হলে উল্টা হয় আর কি এখানে, তাই না? আচ্ছা, সো তোমরা এটাও একটু মনে রাখো, যদি এরকম ক্যাপাসিটর থাকে, ঠিক আছে, মনে করো এরকম হচ্ছে একটা ক্যাপাসিটর আছে, এরকম মনে করো সে 3টা ক্যাপাসিটর আছে যাদের ক্যাপাসিট্যান্স সেম, মনে করো এটাও সি, এটাও সি, এটাও সি, তাহলে এটা নিট ক্যাপাসিট্যান্স কত হবে বলো তো? এটার, হ্যাঁ এটার হবে C/3। যেরকম 3টা যদি রোধ সেম রোধ এভাবে থাকে তাহলে ওইটা কত হতো, C/3 থাকতো আর কি, যদি প্যারালালে থাকে। তো ক্যাপাসিটরের ক্ষেত্রেও এরকম আর কি, ঠিক আছে। তো এটা মনে রাখবা, যদি 4টা থাকতো তাহলে C/4 হইতো। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি দুইটা এভাবে থাকে, দুইটা এভাবে আছে, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2, C1 এন্ড C2, তো এইটার ক্যাপাসিট্যান্স কত হবে? সি ইকুইভ্যালেন্ট হবে C1 C2 বাই C1 প্লাস C2, এটা মনে রাখবা, ঠিক আছে। এটা ওই সিম্পলি ইনভার্স করলে যা আসে ওইটাকে আমরা একটু ফর্মুলার মতো করে লিখলাম আর কি, বুঝছো? তো একটু ফাস্ট করা যায় এই আর কি, ওকে। তো এখন আমরা এখানে আসি, তাহলে এই দুইটা মিলে কত হবে বলো তো এখন? 3 হয়ে যাবে, হ্যাঁ 3 হয়ে যাবে। এখানে আছে আরো 6, তাহলে এই দুইটা মিলে কত হয়ে যাবে? এই দুইটা মিলে 9 হবে, ওকে। সো তোমাদের ফর্মুলা মনে আছে সবারই, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকি, ঠিক আছে। তো এগুলোর তো আর দরকার নেই। তো এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে একটা হয়ে যাবে যেটা হবে 9, তারপর আবারও সেম থিং, এটা হলো 9, এরপর এই দুইটা মিলে কত হবে? এটা 6, এটা একটু হিসাব করে বলো তো কত হয়? আচ্ছা, ওইটা মিলে 3.6 হয়েছে। তো এরকম একটা সিনারিও যে এখানে হচ্ছে 3.6, ওকে। তো 3.6 আর এরপর আবার ওইখানে ওইটা দুইটা একসাথে হবে, তাই না? তাহলে 3.6 আর 6 এটা মিলে হবে কত? 9.6, তাই না? আবার এখান থেকে এরকম, আচ্ছা আমি সবগুলো না কি, আমি এখানে একবারে 9.6 লিখে দিই, ঠিক আছে, এটা মুছা দিই। সো এটা হচ্ছে 9.6, আচ্ছা 9.6, সবগুলো আঁকলে একটু বুঝাইতে সুবিধা আর কি, যাই হোক। এখন এটা কত, এটা 6, তাহলে এই দুইটা মিলে কত হয়ে যাবে ফাইনালি? ফাইনালি যেটা হবে সেটাই তো ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? কত হয় বলো তো? 3.69 মাইক্রোফ্যারাড, ওকে। এখন আমরা যেটা করব, আমরা যেরকম আই ইকুয়াল টু ভি বাই আর করতাম, এখানে কি করব? কিউ ইকুয়াল টু সিভি, তাই না? ওকে, তাহলে সিভি করি। আচ্ছা আমরা এটা চেঞ্জ করে দিই, এটা 10 বানায় দিই, আমাদের একটু ইজি হবে গুণ করা। সো কত হবে, সিভি কত হয়? 36.9, তাই না, মাইক্রোকুলম্ব। ওকে, এটা হচ্ছে আমাদের কিউ। এখন এই কিউটা কোথা দিয়ে যাইতেছে বলো তো? এই কিউটা হচ্ছে যে এইটার মধ্যে দিয়ে যাবে, তাই না, একদম মেইন কিউ নাকি? এ পাবে কত? 36.9, 36.9 মাইক্রোকুলম্ব পাবে এ। আচ্ছা, এরপরে এই কিউটা এখানে গিয়ে দুই ভাগে ভাগ হবে না? মনে করো একটা হবে Q1, একটা হবে Q2, এই দুই ভাগে মনে করো ভাগ হলো। এখন সে আমি হচ্ছে Q1 বের করতে চাইতেছি, ঠিক আছে।
ভাগ করলে হবে না? তুমি বলতেছো হাফ করে দিবা? না হবে না, এখানে তো সেম থাকা সেম যাবে সেম না। হবে। সো একদম সেম হলে হাফ হবে, তাহলে কিউ ওয়ান কি লিখবো আমি? এখন ফর্মুলাটা তো মনে আছে, উপরে কি হয়, এখানে দুই ভাগে ভাগ হচ্ছে না, তাহলে উপরে হবে তোমার একটা ক্যাপাসিট্যান্স, নিচে হবে দুইটার যোগফল ইনটু সি হচ্ছে ওয়ান মোট। বাই সি ওয়ান সি টু আচ্ছা, সি তো এখন সি ওয়ানটা কি হবে একটু খেয়াল করো, এই যে কিউ ওয়ান চার্জ এ হচ্ছে এদের মধ্যে দিয়ে যাইতেছে তাই না, এদের মধ্যে দিয়ে ব্যাক করে কি এখান দিয়ে না, এটা তো বুঝো। উপরের সবগুলা ক্যাপাসিট্যান্স হ্যাঁ এই সবগুলা দিয়ে যায়, আর কিউ টু জাস্ট একটার মধ্যে দিয়ে যায় তাই না। ইউটিউবের করে ইজি হবে। হ্যাঁ তাহলে না, কিউ টু বের করে ইজি হবে না, তোমার তো ইজি আলটিমেটলি হবে, দুইটার জন্যই বের করতে হবে। এতটুকু পুরোটাই লাগবে। সো এই যে এই পার্টটা, এই পার্টটার মধ্যে দিয়ে কিউ ওয়ান যাচ্ছে, তাহলে এই পার্টটার ক্যাপাসিটেন্স কত বলো তো? 3.6 ছিল, মনে নাই, 3.6 মনে হচ্ছে। হ্যাঁ 3.6 ছিল, হ্যাঁ 3.6 ছিল, ওই জন্যই বলছিলাম আর কি যে সবগুলো ছবি আঁকলে সুবিধা। যাই হোক, এখন হঠাৎ করে যদি কেউ দেখে এটা তো না বুঝতে পারে, আমি একটু আইকা দিই ছবিটা, ঠিক আছে, ধরো আমি জাস্ট আইকা রাখি। তোমার এই যে এখানে জাস্ট 3.6 হবে আর কি, এখানে 6 আর এখানে একটা 3.6 হবে, রাইট? এগুলা ছবি দেখলে আরো ভয় লাগবে। ওকে, সো 3.6, তাহলে উপরে কত হবে? উপরে হবে 3.6, নিচে হবে কত বলো তো? 3.6 প্লাস প্লাস এই যে কি 6 প্লাস এটা, তাহলে 6 ইন্টু কত, ইন্টু 36.9, তো এইটা হচ্ছে কিউ ওয়ান চলে আসবে। আচ্ছা কিউ ওয়ান বের করলাম মনে করো, এটা ক্যালকুলেশন করো তোমরা করে বললো। আর এরপর আমরা বের করবো হচ্ছে যে এই যে কিউ ওয়ান এ আবার এখানে গিয়ে কয় ভাগে ভাগ হইতেছে? দুই ভাগে, এটা মনে করো কিউ থ্রি। আচ্ছা এখান দিয়ে কিউ ওয়ান যাচ্ছে, এখান দিয়ে আবার দুই ভাগে ভাগ হইতেছে, এটা মনে করো কিউ থ্রি অ্যান্ড এটা মনে করো কিউ ফোর। সেম কাজ, কিউ থ্রি কীভাবে বের করবো বলে ফেলো, কিউ থ্রি কি লিখবো? কিউ থ্রি কার মধ্যে দিয়ে যায়? এই দুজনের মধ্যে দিয়ে কিউ থ্রি যায় তাই না, এই দুজনের মধ্যে দিয়ে যায়, তাহলে কত হবে? 3, হ্যাঁ উপরে হবে 3, নিচে হবে 3 যোগ 6 নাকি, ইন্টু কিউ ওয়ান। এরপরে বাকি ক্যালকুলেশন তোমরা করতে পারবা, সো ক্যালকুলেশন এখানে ব্যাপার না। আচ্ছা, সো এখন আমি আরো ভালো মতো একা দিতে পারি যে এই যে এইখান দিয়ে কিউ থ্রিটা আসলে যাচ্ছে কোথা দিয়ে, এটা দিয়ে হচ্ছে কিউ ওয়ান যাচ্ছে, এইটা দিয়ে কিউ থ্রি, আর এটা দিয়ে কিউ ফোর। এখন ভিজুয়ালাইজ করাটা আরো ইজি হবে তাই না, বিকজ তোমরা বুঝতেই পারতেছো যে কিউ থ্রি যাচ্ছে 3 এর মধ্যে দিয়ে, আর কিউ ফোর যাচ্ছে 6 এর মধ্যে দিয়ে। আর এই চিত্রে আমরা যেটা দেখতে পাইছিলাম সেটা হচ্ছে এখান দিয়ে কিউ যাচ্ছিল, আর এখান দিয়ে যাচ্ছিল কিউ টু, এখান দিয়ে যাচ্ছিল কিউ ওয়ান তাই না। এজন্য ছবিগুলো যদি আলাদাভাবে আঁকো বলে সুবিধা, বাট তোমরা একবারেই করতে পারবো, এটা ব্যাপার না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। সো কিউ বের করা যাবে তো নাকি? জি ভাই। ওকে, কিউ বের করতে পারলে তুমি ভি বের করতে পারবা, সবই বের করতে পারবা, সো কিউটাই আমরা আপাতত বের করবো অনলি। ঠিক আছে, তো লেটস সে আমি হচ্ছে আরেকটা সার্কিট দিই তোমাদেরকে। তো মনে করো এরকম কোন একটা সার্কিট, খুবই সিম্পল জিনিসই দিতেছি, এটা বড় কিছু দিব না, জাস্ট এরকম মনে করো, এই তো। সো সাপোজ জাস্ট এটা খুব সিম্পল একটা সার্কিট, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে, আচ্ছা এখানে দুইটা দিয়ে দিই, সো হোয়াট এভার, সো দুইটা থাক, মনে করো দুইটা আছে ক্যাপাসিটর এখানে। আচ্ছা, সো প্রশ্ন হচ্ছে মনে করো এইটার মধ্যে দিয়ে কিউ কত, ঠিক আছে। আর আমাদের সুবিধার জন্য আমরা আবারও সবগুলা মনে করো 6 মাইক্রোফ্যারাড ধরে নিব, আর এটা 10 ভোল্ট ধরে নিব। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সি নেট বের করতে হবে, সি ইকুইভ্যালেন্ট বের করতে হবে। সো সি ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমরা কি করতে পারি, এই যে এই জিনিসটা বেঁকা আছে এটা তোমরা সোজা করে আইকা নিতে পারো আর কি, ঠিক আছে। সিম্পল থিং, আমরা জাস্ট এটাকে সোজা করে রাখবো। তো সোজা করে রাখলে যেটা হবে আমাদের এইটা এইটা আর এটা কানেক্টেড আছে তাই না,
তাহলে আমি বলতে পারি যে এই তার আর এই তার তো সেম, তাহলে সোজা কথা এইভাবে আসে না? এটা কি বুঝো যে এইভাবে আছে আসলে, রাইট? বিকজ এই তার আর এই তার তো সেম, তাই না? তাহলে এইভাবে আছে। এখন ক্যাপাসিটেন্স বের করা একটু ইজি হয়ে গেল তোমাদের জন্য। সো জাস্ট এই দুটা করো, এই দুটা করলে কত হবে? 3 হবে, তাই না? দেন এই দুইটা করলে কত হবে? এটা তো 6, তাহলে 9 হবে, তাই না? তাহলে তোমার আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে এখানে 9, রাইট? আচ্ছা ওয়েট, ওকে সো তোমার এখন এখানে হচ্ছে 9 আছে, এটা 6 এর জায়গায় 9। ওকে, এখন হচ্ছে যে এই 9 এর সাথে এই যে 6, এটা কিসে আছে আবার? এটা আবার সিরিজে আছে। এই দুইটা করলে কত হবে ওইটা বের করো। 9 আর 6 করলে কত হয়? 3.6। আচ্ছা 3.6। সো আমাদের আসবে হচ্ছে এখানে 3.6, আর এখানে তো 6 আছে, তো সব মিলায় কত হয়ে যাবে? তা আমরা আর না করি, এরপরে 9.6 হবে আর কি। সো এতটুকু হয় 3.6। ওকে সো হ্যাঁ শুনতেছি। তোমার কথা শুনতে পাচ্ছিলাম না। ও, আচ্ছা সো এটা হচ্ছে 3.6 হয়। তো এই তো গেল। এখন এই দুইটা কিভাবে আছে? প্যারালালি আছে। এখন আমরা বাকি কাজ করবো আর কি, ঠিক আছে? তো তোমাকে বলছে এইটাতে কিউ কত, তো আমরা বলতে পারি নেট ইকিউ কত? 9.6, তাই না? 9.6, তাহলে কিউ কত হবে? মেইন কিউ সেটা হবে সিভি, তাহলে 9.6 ইন্টু 10, তাহলে কত হয়? 96 মাইক্রোকুলম্ব। 96 মাইক্রোকুলম্ব। এখন এইটা যাচ্ছে কোথা দিয়ে? একদম এই যে এখান দিয়ে যাইতেছে, তাই না? পজিটিভ এন্ড থেকে কিন্তু চার্জগুলো যাবে। সো পজিটিভ এন্ড থেকে যাচ্ছে, দেন হচ্ছে এই দুই ভাগে ভাগ হবে। এখন আমরা ইন্টারেস্টেড কোন ভাগ নিয়ে? অ্যাকচুয়ালি আমাদের আসলে কোন একটা ভাগ বের করতে হবে, ঠিক আছে? তো এই দুই ভাগে ভাগ হওয়া মানে কিন্তু বেসিক্যালি এখান দিয়ে যাওয়া, এখান দিয়ে যাওয়া। আর হচ্ছে সেটা তুমি যদি এই চিত্রে দেখো তাহলে হচ্ছে যে এই দুই ভাগে ভাগ হওয়া। এখন আমরা কিন্তু এইটাতে বের করে কোনো লাভ নেই, আমরা এইটা দিয়ে বের করব, ঠিক আছে? তো আমি মনে করো এইখান দিয়ে যেটা যাইতেছে এটাকে আমি বললাম Q1, ঠিক আছে? এটা হচ্ছে Q1। সো আর এই চিত্রে এটা হচ্ছে Q1। তো Q1 ইকুয়াল টু কত লিখতে পারবো বলো তো? দেখো Q1 আর এখানে Q1 হচ্ছে যে এই কিউটা, মেইন কিউটা দুই ভাগে ভাগ হচ্ছে। উপরে কত হবে? এটার মধ্যে দিয়ে আমাদের Q1 যাচ্ছে, তাহলে 3.6 প্লাস 9 প্লাস 6 ইন্টু হচ্ছে মেইন কিউ, ইন্টু মেইন কিউ হচ্ছে 96। তো এটা হবে। এখন এই Q1 আবার কি করতেছে? এই Q1টা তুমি দেখতেছো যে এখান দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, দেন এইখানে দুই ভাগে ভাগ হবে। তো এখানে যদি দুই ভাগে ভাগ হয় তো এটাকে মনে করো আমি ধরলাম Q2। সো Q2 কাদের মধ্যে দিয়ে যাইতেছে? দেখো Q2 হচ্ছে এই দুজনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? আর হচ্ছে এটার মধ্যে দিয়ে যাইতেছে, 6 এর মধ্যে দিয়ে। এই দুইজনের ইকুইভ্যালেন্ট কত? 3, আর এটা তো 6, তাহলে Q2 কত হবে বলে ফেলো? উপরে হবে উপরে 3 হবে, হ্যাঁ উপরে 3 আর নিচে 3 প্লাস 6 3 প্লাস 6 ইন্টু Q1, তাই তো? হচ্ছে ওকে, 36 মাইক্রোকুলম্ব। এটা 36 আসে। না Q1 এর মান আসে 36 আসে। ও 36 মাইক্রোকুলম, দেন এটা কত আসে? 36 ভাগ 9, 12 হ্যাঁ 3 4 12, আচ্ছা 12। 12 মাইক্রোকুলম। সো এরপরে তুমি এনার্জি বের করতে পারবা। সো এগুলো আসলে তো পারবা পরীক্ষায়, তাই না? জি ভাই। এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমি আরও কিছু সার্কিট দেখাই তোমাদেরকে। তো মনে করো এরকম, এটা তোমাদের খুব বহুল পরিচিত সার্কিট, তোমরা 9 10 এটা নিশ্চয়ই করছো। যদি এরকম 3টা ক্যাপাসিটর থাকে যাদের মধ্যে এইভাবে কানেক্টেড আছে, এটা করছো না সবাই? জি ভাই। তো এটা C1, এটা C2, এটা C3, বলো তো এগুলো কিভাবে আছে আসলে?
আসলে এটা প্যারালাল আছে। এন্ড তোমরা তো নিশ্চয়ই পয়েন্ট মেথডটাও জানো তাহলে, তাই না? শিখছিলাম এবার মনে হয় আচ্ছা, সো না আগে শিখছি। এটা কিভাবে আছে এটা দেখে বোঝা যাইতে পারে অনেক। একটা ক্লাসে শিখাইছিল রাহিম থেকে। ও আচ্ছা, so এটা অনেক সময় বোঝা যাইতে পারে, বাট মানে ভিজুয়ালাইজ করা যাইতে পারে যে তুমি যদি এভাবে এগুলোকে একটার উপর আরেকটাকে ফ্লিপ করো তাহলে আলটিমেটলি প্যারালালি বোঝা যায়। বাট যাই হোক, আমরা একটা আলাদা মেথডে করবো যেটা দিয়ে এত ইয়া করা লাগে না আর কি। তো আমরা এখানে পয়েন্ট নিব, ঠিক আছে? তো মনে করো এটাকে এ পয়েন্ট নিলাম, যারা হচ্ছে সেম তারের উপরে আছে তারা সেম পয়েন্ট হবে, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে। সো এত জায়গায় নেওয়ার দরকার নেই, আমরা বুঝতে পারতেছি যে এখানেও আমরা এ বলতে পারবো, তাই না? এখন তুমি যদি কোনো একটা লাইনের উপর দিয়ে যাও, বা লাইন না, কোনো একটা ক্যাপাসিটির উপর দিয়ে যাও, তাহলে তোমার পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানে সেম পয়েন্ট থাকবে না আর কি, সোজা কথা। তাহলে এই যে এই পয়েন্টটা, এটাকে আমরা কি ধরবো? নতুন একটা পয়েন্ট ধরি বি। এটা বি হলে এটাও কি হবে? বি হবে, তাই না? ওকে, সো তুমি এই পয়েন্টগুলো বসাই দিবা প্রথমে। এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স লাগবে কাদের মধ্যে? কোন দুইটা পয়েন্টের মধ্যে? এ আর বি এর মধ্যে না? সো তুমি এ আর বি কে একদম ফার্স্টে অ্যান্ড লাস্টে লিখবা, ওকে? আর অন্য কোনো পয়েন্ট থাকলে ওগুলো মাঝখানে বসবে আর কি, সো এখানে নাই। আচ্ছা, এখন তুমি প্রত্যেকটা ক্যাপাসিটরে যাবা অ্যান্ড তারা হচ্ছে কোন দুইটা পয়েন্টের মধ্যে আছে ওইটা নিবা। দেখো এই সি ওয়ান আছে এ আর বির মধ্যে, তাহলে সি ওয়ানকে এ আর বির মধ্যে অ্যাড করে দাও। আচ্ছা, সি টু আছে কার মধ্যে? এটাও আছে এ আর বির মধ্যে, তাহলে সি টুকেও এ আর বির মধ্যে অ্যাড করে দাও। দেন সি থ্রি এটাও আছে এ আর বির মধ্যে, একেও এ আর বির মধ্যে অ্যাড করে দাও। তো আলটিমেটলি ক্যাপাসিটর তিনটাই কিসে চলে আসছে? প্যারালালে চলে আসছে। প্যারালাল। তো তাহলে তোমার নিট ক্যাপাসিটেন্স কত হবে এখানে? তিনটার যোগফল, তাই না? তিনটা যোগফল। সি নেট হবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, ঠিক আছে? আচ্ছা, সো এটা খুবই সিম্পল ছিল। সো আমরা এরকম টাইপের আরও কিছু দেখি। মনে করো এরকম আছে যে, ওইটা ভাই দেখেও ক্যালকুলেট করা যায়, হ্যাঁ ওটা দেখেও করা যায়। তো চিন্তা করলে। তো এটা একটা সার্কিট, ঠিক আছে? আর এগুলোর মনে করো ক্যাপাসিটেন্স দেওয়া আছে, এটা মনে করো 2 ফ্যারাড, এটাও মনে করো 2 ফ্যারাড, এটা মনে করো 1, আবার এটাও মনে করো 1, ওকে? এখন তোমাকে বলতে হবে যে এটার ক্যাপাসিটেন্স কত, কোন দুইটা পয়েন্টের। এই যে অবভিয়াসলি বুঝতে পারতেছো যে এই দুইটা পয়েন্টের, এ আর বি, এই দুইটা পয়েন্টের ক্যাপাসিটেন্স কত, ঠিক আছে? তো এখানেও কোনটা সিরিজ কোনটা প্যারালাল আমরা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারি। বাট তোমরা এক্সাম হলে পয়েন্ট মেথডটা ইউজ করলে তোমাদের ম্যাথগুলো একটু ফাস্ট করতে পারবে আর কি, ঠিক আছে? এত মানে ভুল টুল যাওয়ার সম্ভাবনা কমে যাবে। সো এটা এ হলে এটাও এ, দেন এটাও এ, দেন এটাও এ, তাই না? এটা বি হলে এটাও বি, এটাও বি। আর হচ্ছে কোনটা? এই যে এখানে একটা পয়েন্ট বাকি, এটাকে আমরা সি ধরে নিই। আচ্ছা, তাহলে আমরা এ আর বি ফার্স্টে অ্যান্ড লাস্টে লিখবো। আর সি যেহেতু একটা আসছে, সিটাকে মাঝখানে কোথাও দিয়ে দাও, ওকে? এখন প্রত্যেকটা ক্যাপাসিটরে যাও অ্যান্ড ওরা হচ্ছে কোথায় আছে ওখানে কানেক্ট করে দাও। এই যে এইটা 2 ফ্যারাডটা এ আর সির মাঝখানে, তাহলে এ আর সির মাঝখানে 2 দাও। এবার এই যে এই 2টা, এটা বি আর সির মাঝখানে, তাহলে বি আর সির মাঝখানে একটা 2 দাও, রাইট? ওকে, দেন তোমার পরেরটা 1টা কার মাঝখানে? এই 1টা এ আর সির মাঝখানে, তাহলে এ আর সির মাঝখানে একটা 1 দাও। আর এটা এ আর বির মাঝখানে, তাহলে এ আর বির মাঝখানে আরেকটা 1 দাও। এই তো তোমার কাজ শেষ অ্যাকচুয়ালি। সো এখন এটার আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করবো। সো এগুলো সব কানেক্ট করে দাও, সিগুলো তো কানেক্টেড, এই সি দুইটা, আর এটা হচ্ছে দুইটা বি কানেক্টেড। এটার এখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করা অনেক সোজা না? আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই দুইটা প্যারালাল আছে, ওইটার সাথে এটা সিরিজ আছে, পুরাটা এরপরে আবার প্যারালালে আছে। তো এরপরে করতে পারবে না নিজেরা? তাহলে এরপর ইকুইভ্যালেন্টটা বের করে ফেলো, ঠিক আছে? এটার অ্যান্সার আসবে হচ্ছে 2.2, ওকে? এটার ইকুইভ্যালেন্ট আসবে 2.2। তো তোমরা অ্যান্সার মিলাই নিও, 2.2 ফ্যারাড আসবে। আচ্ছা, সো আমি নেক্সট আরেকটা এক্সাম্পল দেখাই। তো মনে করো এরকম
তো এইটা, আর এটা মনে করি এটা হচ্ছে 6 ফ্যারাড, আর এটা 4, এটা 12, আর এটা হচ্ছে এটাও 12। তোমাকে বলছে যে এই দুইটা পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে, এবি পয়েন্টের মধ্যে। তো এটাও সিম্পল, আমরা সেমভাবে করব। সো এটা এ, এটাও এ, এটাও এ হবে, এটা বি হলে এটাও বি হবে, দেন এটাও বি হবে, আর এটাও বি হবে তাইলে। আর এখানে এই যে এই পয়েন্টটা এটা হবে সি, তাই না? এটা সি হবে, এটাও সি হবে। ওকে, এখন জাস্ট আগের মতো সাজায় ফেলবা। সো আমরা এ নিলাম, বি নিলাম, কারণ এই দুইটা হচ্ছে এন্ড পয়েন্ট, আর সি নিলাম মাঝখানে। তো এইটা কার মাঝখানে আছে? এটা হচ্ছে এ আর সির মাঝখানে। তারের মধ্যে রোধ না আসা পর্যন্ত কি আমরা ওটাকে, বা কোনো ক্যাপাসিটর না আসা পর্যন্ত ওটাকে আমরা সেম পয়েন্ট ধরি? হ্যাঁ, বিকজ অ্যাকচুয়ালি তো তার কানেক্টেড, ওদের মধ্যে কোনো ক্যাপাসিটর নাই। সো হুম। মানে দুইটা অ্যাকচুয়ালি কানেক্টেড, এই আর কি। তো এটা 6 ফ্যারাড। ওকে, দেন এইটা এ আর বির মাঝখানে কত? 4 ফ্যারাড। সো এ আর বির মাঝখানে দিয়ে দাও 4, এ আর বির মাঝখানে 4 ফ্যারাড। দেন বি আর সির মাঝখানে 12 ফ্যারাড। সো বি আর সির মাঝখানে 12 ফ্যারাড। আর ফাইনালি হচ্ছে এটা, এটা কার মাঝখানে? এটাও বি আর সির মাঝখানে। এটা হচ্ছে কত ফ্যারাড? এটাও 12, তাই না? বি আর সির মাঝখানে আরেকটা দাও। না, এটা এখানে এসিবি বা এবিসি এগুলোর কি কোনো রুল আছে? না, এগুলোর কোনো রুল নাই। তুমি জাস্ট এটা মনে রাখবা যে যাদের মধ্যে ওরা হচ্ছে ফার্স্টে আর লাস্টে হবে, এটাই 12 ফ্যারাড। ওকে, একবার বলো যাদের মধ্যে, মানে মানে যাদের মধ্যে তুমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে যাচ্ছ, ঠিক আছে? তোমার তো দরকার সি ইকিউ অফ এ বি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওই দুইটাকে তুমি ফার্স্টে আর লাস্টে রাখবা আর কি, এটাই। আচ্ছা। তো এই তো আমাদের ডান। তাহলে এখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স তো বের করাই যাবে, রাইট? সো তো এই যে এই দুইটা প্যারালালে আছে, এই দুইটা হচ্ছে কত হয়ে যাবে? 24 হয়ে যাবে, দেন বাকিটা হিসাব করে ফেলবা, তাই না? আচ্ছা, সো এটার অ্যান্সার হবে 8.8, 8.8 ফ্যারাড। ঠিক আছে, তো এটাও একটু হিসাব করে নিও। তোমরা আইডিয়াটা তো বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা করতে দিব, এটা করে আমাকে বলবা এখন ইনস্ট্যান্টলি, ওকে? ঠিক আছে। ওকে, সো ওকে, এটা হচ্ছে 5, আর এটা 20, এটা 3, আর এটা হচ্ছে 2। সো তোমাদের টার্গেট হচ্ছে যে এই যে এই দুই এন্ডের, এ বি এন্ডের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত এটা বের করা, করে একটু বলো আমাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে 4.85। এটা একটু নিজেরা করে নিবা, এটা সবারই সেম আসা উচিত, সেম থিং কিন্তু। 4.85 ফ্যারাড। ঠিক আছে, আমি পয়েন্টগুলো একটু বলে দিতে পারি জাস্ট এখানে অ্যান্সার মেলানোর জন্য। সো এটা বি, এটাও বি, এটাও বি, দেন এটাও বি, এটা এ হলে এটাও এ, দেন এটাও এ, এটাও এ, এই তো। আর এখানে একটা পয়েন্টই বাকি আছে, এটা হচ্ছে সি। মানে তোমার এনশিওর করতে হবে আর কি যে প্রত্যেকটা ক্যাপাসিটরের দুই পাশের পয়েন্টগুলো তুমি নাম দিছো আর কি। যেমন এখানে তুমি যদি সি না দাও, এইটা তো এটার ডান পাশের কোনো পয়েন্টের নাম নাই, আবার এটার বাম পাশের পয়েন্টের কোনো নাম নাই। সো এগুলো তোমার এনশিওর করতে হবে, এই জন্য আমরা এখানে সি দিতেছি।
ঠিক আছে, এরপরে তুমি জাস্ট সিম্পলিফাই করে নিবা, তাহলে এই ধরনের ক্যাপাসিটেন্স তোমরা পারবা। আচ্ছা, এখন তোমরা যখন প্রথম আমার কাছে পড়তে আসছিল তখন এরকম একটা সার্কিট আমি তোমাকে দিছিলাম। সো এখন আবার এটা কাম ব্যাক করলো মনে করো। তো এরকম করে মনে করো এই সার্কিটটা যাচ্ছে, বুঝতে পারছো? ইনফিনিট। হ্যাঁ, এরকম করে এটা চলতেছে, একদম অসীম পর্যন্ত চলছে। ঠিক আছে, তো এটার ক্যাপাসিটেন্স কত, এটা হচ্ছে প্রশ্ন। এটা মনে করো একদম অসীম পর্যন্ত যায়। আচ্ছা, তো এটার এগুলো ক্যাপাসিট্যান্স সমান তাই না? হ্যাঁ, সবগুলা মনে করো সি করে, সবগুলো হচ্ছে সি। আচ্ছা, সবগুলো সি না বলি, সবগুলো মনে করো 1 করে, 1 ফ্যারাড করে। So, এই দুই এন্ডের তুমি বের করবা। ওকে, সো এটা করার মেথডটা তোমরা নিশ্চয়ই জানো, তাই না? কি করতে হয়, ওই যে আমরা এরকম ধরনের সমীকরণ করছি না, দেখো তো যে ধারা বের করতে হয়। না, এখানে কোনো ধারা আসবে না আসলে। আমরা এরকম করছি না, ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স, এরকম করছি না আমরা? হ্যাঁ, এই যে ধারা। এই দুইটা জিনিস আসলে, হ্যাঁ এটা ধারা বলো, আচ্ছা, যাই হোক, এই দুইটা জিনিস আসলে সেম জিনিস। এইটা এই সার্কিট যেই ম্যাথ, এটাও সেম ম্যাথ। আমরা কি করতাম বলো তো, আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমরা এখানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এই যে রুট এক্স করে চলতেছে এই পার্টটা, তুমি যদি ওয়াই ধরতাম। হ্যাঁ ওইটাকে আমি ওয়াই বলতে পারি কিন্তু, তাই না? তাহলে আমি এটা বলতে পারি, তাহলে এইটার ক্যাপাসিটেন্স মনে করো সি। এইটার যদি সি হয়, তাহলে আমি যদি আম, আমি যদি এই পার্টটা খুলে ফেলি, সাপোজ আমি হচ্ছে এই অংশটা খুলে ফেলছি, ঠিক আছে? আচ্ছা ওয়েট, আমি এখানে একটা ভুল জিনিস আঁকছি। আচ্ছা, সো আমি যদি এই পার্টটা খুলে ফেলি, মানে শুরুর অংশটা এভাবে মনে করে খুলে ফেলছি, এখন বলো তো যে এই পার্টটাও তো অসীম পর্যন্তই যাইতেছে, তাহলে এই দুইটা জিনিস কি আইডেন্টিক্যাল না? এই যে এইটা আর এইটা, এই দুইটা, জি ভাই, তাহলে এইটারও ক্যাপাসিটেন্স কত হবে, সি তো হবে নাকি? পুরাটার ক্যাপাসিট্যান্স সমান। পুরাটা হচ্ছে এই জিনিসটা সি হবে, হ্যাঁ সেম জিনিস আর কি। তাহলে এখন আমি বলতে পারি যে আমার এইটার সাথে আসলে একটা কি কানেক্টেড আছে, এর সাথে আবার পুরা সার্কিটটা কানেক্ট। ওইটার সাথে একটা সি কানেক্টেড আছে প্যারালালি, এটা বললেই কিন্তু এনাফ, তাই না? সো আমি এটা বলতে পারি যে এইটারই আসলে সি। তাহলে আমি কি বলতে পারি, এই দুইটা মিলে কত হবে, আর এটা তো সি, এই দুই পয়েন্টের তো সি হবে, তাহলে সি ইকুয়াল টু কত বলতে পারি? হ্যাঁ, এটা হবে সি প্লাস ওয়ান, আর এগুলো এটার সাথে সিরিজে আছে। তাহলে কি বলা যায়, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি, এই পুরোটার হোল ইনভার্স বলা যায় না? এটা কি বুঝো তোমরা? জি ভাই, জি ভাই। আচ্ছা, সো এটা তো বুঝছো তাই না, যে সি ইকুয়াল টু এটা লেখা যায়, দেন আমি হচ্ছে জাস্ট সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, ক্যালকুলেট দিয়ে করে ফেলবো। ওকে, সো এটা গেল। এখন আমরা যদি এটা বলি, মনে করো এরকম একটা সার্কিট আছে তোমার কাছে, সার্কিটটা আছে এরকম, এটা মনে করো একটা অসীম সার্কিট, এরকম করে অনেকগুলো রোধ আছে, অনেকগুলো ক্যাপাসিটর আছে, মনে করো একদম অসীম পর্যন্ত। আর তোমার হচ্ছে এই দুই এন্ড পয়েন্টের মনে করো ক্যাপাসিটেন্স লাগবে, এ আর বি, এই দুই এন্ড পয়েন্টের। আর এগুলার ভ্যালু দেওয়া আছে, এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা মনে করো 4, এরকম করে যাচ্ছে, ডাবল হইতেছে। এটা খুব সোজা না? জি ভাই। আমি কি বলতে পারি, 1/c ইকুয়াল টু কত হবে, 1/1 প্লাস 1/2, 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। এরকম করে যে যাইতে থাকে। এই ধারার যোগফল কত, 2, তাই না? তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট কত হবে, এটা হবে জাস্ট হাফ। সো এরকম সিম্পল ম্যাথ আসতে পারে আর কি। যাই হোক, তাহলে আমরা এগুলো দেখলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপাসিটরের সাথে রেজিস্ট্যান্স থাকলে আমরা ওইসব সার্কিট কীভাবে করবো। আমি তোমাদেরকে অলরেডি ওরকম মনে হয় একটা দেখাইছি, তাই না? রেজিস্ট্যান্স ছিল না মনে হয় একবার। একবার ছিল, ভুলে গেছো, ভালো কথা অনেক।
একটাই দেখাইছি। যাই হোক, তো মনে করো এরকম আছে। আর এটা হচ্ছে একটা সার্কিট যেখানে এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে আর অনেকগুলো রোদ দেখতে পাইতেছো তোমরা। ওকে, আর মনে করো এইখানেও একটা ক্যাপাসিটর লাগানো আছে এভাবে। ঠিক আছে, তো আমাদের সুবিধার জন্য মনে করো রোদগুলা সব সাপোজ 4 ওহম, আর ক্যাপাসিটর দুইটাই মনে করো হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। ওকে, আর থাকলে কি ক্যাপাসিটর ব্যাটারির মতো কাজ করবে? এটা আমি বলছিলাম কিসের মতো কাজ করবে, কে বলতে পারবা কিসের মতো কাজ করবে? ও আচ্ছা, একটু পরে চার্জ হয়ে আটকায় দিবে সুইচের মতো। হুম, সো আমি এখানে আরেকটাও দেখাইতে পারি, ধরো এখানে আরেকটা দিয়ে দিই। ধরো মনে করো এখানেও একটা আছে। এগুলো আসলে খুব একটা ইউজফুল কিছু না আর কি, যাই হোক। মানে দিলে আরো ছোট হয়ে যাবে। না, এখানে দিলে ছোট হবে না, যাই হোক মনে করো আছে, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন প্রথম কথা হচ্ছে যে যখনই তুমি এটা সলভ করা শুরু করবা, তুমি হচ্ছে প্রথমেই সব ক্যাপাসিটরগুলো খুলে ফেলবা। ঠিক আছে, বিকজ ক্যাপাসিটরগুলো যখন রেডি স্টেটে আসে বা হচ্ছে তোমার চার্জড হয়ে যায়, তখন ওদের মধ্যে দিয়ে আর কারেন্ট ফ্লো করে না ডিসি সার্কিটে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা করব যে আমরা ক্যাপাসিটরগুলো খুলে ফেলবো। ঠিক আছে, তো ক্যাপাসিটর খুলে ফেলো, এটা খুলে ফেলবো, দেন তুমি হচ্ছে এটাও খুলে ফেলবা। আই বের করবো। হ্যাঁ, এরপর আমরা আই বের করবো। ঠিক আছে, মানে এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা তো চার্জ হয়ে গেছে। আর এইটা যদি খুলে দেই তাহলে এটা রাখার কিন্তু কোনো দরকার নেই, এটা খুলে দিব, তাই না? তো এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড সার্কিট, রাইট? সো এখন তুমি এখানে জাস্ট ক্যালকুলেশন করবা, এখানে তুমি আর ইকুইভ্যালেন্ট বের করবা। তো আর ইকুইভ্যালেন্ট কত হয় এখানে? সবগুলো কি 4 ওহম? সবগুলোই 4, হ্যাঁ। আর ইকুইভ্যালেন্ট কত হবে? এই দুইটা মিলে 8, এখানে 12, তাহলে 12 ইনভার্স প্লাস 4 ইনভার্স হোল ইনভার্স প্লাস 4, তাই না? কত আসে এটা? 7 হলো। 27 মনে হয়। হ্যাঁ, 7 আসে। বাহ, নাইস। আচ্ছা, তাহলে আমরা আবার একটু ম্যাথটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো এটা আমরা আপাতত 7 ভোল্ট বানাই দিই, 1 অ্যাম্পিয়ার ভালো। ঠিক আছে, যাই হোক, সো এখানে আই কত আসবে তাহলে? ডিক্টেটর। ভি বাই আর, তাহলে 7/7 হচ্ছে 1 অ্যাম্পিয়ার নাকি? কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, সো এখন কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে এই কারেন্টটা হচ্ছে এখান দিয়ে ফ্লো করবে নাকি? এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে, কিন্তু এই যে 1 অ্যাম্পিয়ারটা, এটা কি এইখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে না? জি ভাই। এখানে কিন্তু আর 1 অ্যাম্পিয়ার থাকবে না। সো আমরা একটু এই কারেন্টগুলো বের করে ফেলি, এগুলো আমাদের সামনে কাজে লাগবে। ঠিক আছে, ওই জন্য বের করতেছি। আচ্ছা, সো কারেন্ট ডিভাইডার তোমাদের মনে আছে কি? আই কি হয়? জি ভাই, মনে আছে। আচ্ছা আর 2 বাই বাকিগুলা রায়ের যোগফল বাই সবগুলা যোগ। আচ্ছা আচ্ছা, তোমরা ওইভাবে করো, তাই না? আরেকভাবে করা যায়। তোমরা হচ্ছে দেখো এইখানে এগুলা কত, এটা মনে করো I1, তাই না? আর এটা মনে করো I2। আমরা বের করতে চাচ্ছি ও I1। হ্যাঁ, তুমি দেখাইছিলা গোল গোল। আচ্ছা, I1 কাদের মধ্যে যাইতেছে বলো তো? এই তিনজনের মধ্যে দিয়ে যাইতেছে না? হ্যাঁ। I1 হচ্ছে এই তিনজনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এই তিনজনের রোধ কত? তুল্য রোধ 12 নাকি? আরো তাহলে উপরে লিখবা 12, ইনভার্স দিবা একটা, তাইলেই হবে। ঠিক আছে, তো 12 ইনভার্স দিব, আর নিচে কত দিব? I1 যাচ্ছে 12, I1 যাচ্ছে 12 ওহমের মধ্যে দিয়ে, তাহলে 12 ইনভার্স হবে। আর এটা যাচ্ছে I2 যাচ্ছে কতর মধ্যে দিয়ে? 4-এর মধ্যে দিয়ে। 4 এর মধ্যে তাহলে দিয়ে। এখানে তাহলে কত হবে? 4, তাই না? 4 ইনভার্স। এটা গুণ হচ্ছে মোট আই যত আসতেছিল, মোট আই আসতেছিল 1, তাহলে 1। আচ্ছা, তো এইটা একটা মেথড, আবার অনেকে এভাবে করে, বুঝছো? যে I1 ইকুয়াল টু, আমি উপরে দিব যেটা দিয়ে যাচ্ছে না ওইটা আর কি। ঠিক আছে, মানে 4 উপরে দিব 4, নিচে দিব 12 + 4 × 1। অনেকে এভাবেও করে। হ্যাঁ, আমরাই করি ভাই। আচ্ছা, সো এটা কিন্তু জেনারেল না আর কি, বুঝছো? যদি 3টা হয় তাহলে তো এটা আর কাজ করবে না, বুঝছো?
সো এটা আর কি, কোনটা মানে মনে করো তিনটা দিছি আমি, এরকম তিনটার মধ্যে 3 ভাগে ভাগ হইতেছে কারেন্টটা। তিনটা প্যারালালে, হ্যাঁ, এটা দুইটার জন্য অনলি কাজ তখন করে। বাকি দুটো সমান্তরালে ধরে করছি। হ্যাঁ, করা যায় আই বাকি গেস। দুটো সমান্তরালকে একটা সিরিজ দিয়ে ধরে একটা ধরে করছি, তাই জন্য করছি ভাই। আচ্ছা, ওইভাবে প্যারা বেশি হয় না, তোমরা এইভাবেই করো, জাস্ট একটা ইনভার্স দিবা আর কি। I1 কত আসে? এভাবে 12 ইনভার্স। I1 আসে হচ্ছে 1/3। হ্যাঁ, 1/4 আসে, 0.25। হ্যাঁ হ্যাঁ 1/4। আচ্ছা, 0.25 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কারেন্টগুলো বের হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি হচ্ছে যে এগুলার মধ্যে দিয়ে কতটুকু এনার্জি স্টোরড আছে বা কতটুকু চার্জ আছে। তো সেই আমরা চার্জ বের করি, চার্জ বের করতে পারলেই বাকিগুলো বের করা যাবে। আচ্ছা, চার্জ বের করার জন্য ভোল্টেজ বের করতে হবে, আমরা এখান থেকে ভোল্টেজ বের করব। সো সবচেয়ে সোজা হবে এর মধ্যে দিয়ে ভোল্টেজ বের করা, ঠিক আছে? সো এই ভিটা আমাদের লাগবে, মনে করো এই ভি মানে এই দুই এন্ডের ভি, তাই না? মনে করো এটা এ এন্ড আর এটা হচ্ছে বি এন্ড, এই দুই এন্ডের ভি লাগবে, রাইট? তাহলে ভিএবি, সবাই একটু খেয়াল করো, ভিএবি ইকুয়ালটা আমি কি লিখতে পারবো? ভিএবি আসলে কি, দেখো এইটা এ হইলে এটাও তো এ, আর এটা বি হলে এটাও তো বি, তাই না? আমরা একটু আগে এগুলো দেখলাম, সেম পয়েন্ট। তাহলে ভিএবি আসলে তোমার এই সার্কিটে এই দুই এন্ডের মধ্যে ভোল্টেজ, এই দুই এন্ডের মধ্যে ভোল্টেজ কত আছে বলো তো? এটা 4, এটা 4, আর আমরা জানি ভি ইকুয়াল টু কি আইআর। তাহলে এই রোডটা কতটুকু ভোল্টেজ খাবে? 4 2 না না না, এখানে তো 0.25, I1 তো 0.25, তাহলে কত 4 ইন্টু 0.25 না? তাহলে 1 নাকি? তাহলে এ হচ্ছে 1 ভোল্টেজ খাবে, এও কত Yes, ভোল্টেজ খাবে? 1 ভোল্টেজ খাবে। হ্যাঁ, বুঝি নাই কি বললা? 8 না ভাইয়া টোটাল 8টা রোড 8 তো না 8। ও, আমি দুইটা আলাদা আলাদা হিসাব করতেছি, এটা আলাদা হিসাব করা যায়, 8 করে হিসাব করতে পারো। সো 1 ভোল্ট 1 ভোল্ট, তাহলে মোট কত ভোল্ট ভিএবি? এটা তো হিসাব করে বললাম ভাই 2 ভোল্ট। হ্যাঁ, 2 ভোল্ট। তাহলে ভিএবি হচ্ছে 2 ভোল্ট। তাহলে তুমি বলতে পারতেছো এর অ্যাক্রসে ভোল্টেজ কত? 2 ভোল্ট। 2 ভোল্টস। এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। সো তুমি কিউ বের করতে পারবা, এনার্জি বের করতে পারবা, কাজ শেষ, ঠিক আছে? তাহলে এটা আমাদের শেষ। এখন আমরা চাচ্ছি মনে করো এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে, ঠিক আছে? এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করবো আমরা। সো এই জিনিসটাই কিন্তু এখানে নাই, তাই না? এখান থেকে এটা পুরোটাই মুছে গেছে। আমরা যেটা করব, যে মনে করো এটার আমরা নাম দিলাম, মনে করো এটা সি, এটা হচ্ছে ডি, আগের রোধের দুইটা পয়েন্ট। আর এটা মনে করো ই, ঠিক আছে? 3টা পয়েন্ট দিলাম আমরা এখানে, সি ডি। ওকে, তাহলে তোমার সিটা কোথায় আছে? এখানে আছে। ডিটা এখানে কোথাও ছিল, ডিটা এখন নাই, আর ইটা এখানে আছে। এখানে সি, এখানে হচ্ছে ই। এখন একটু খেয়াল করে দেখো যে এইটার মধ্যে দিয়ে এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট কত বলো তো? 0, রাইট? এই জন্যই তো আমরা এটা মুছে দিছি। তাহলে এই যে রোডটা আছে এর মধ্যে দিয়ে ভোল্টেজ কত? এ কতটুকু ভোল্টেজ খাবে? এ কিন্তু কোনো ভোল্টেজ খাবে না, আইআর হচ্ছে 0 হবে। তাহলে আমরা এটা জানি যে সি ভি সিই, সিইর ভোল্টেজ কি হবে? ভিসিডি প্লাস ভি ডিই। এখন যেহেতু একটা 0, এই পার্টটা যদি 0 হয়, তাহলে দেখো সিইর ভোল্টেজ মানে আসলে কার ভোল্টেজ? সিডির ভোল্টেজ। আমাদের দরকার কিন্তু সিডির ভোল্টেজ, আমরা কিন্তু ইন্টারেস্টেড কাকে নিয়ে? সিডিকে নিয়ে ইন্টারেস্টেড। তাহলে সিডির ভোল্টেজ বের করা যেই কথা, সিইর ভোল্টেজ বের করা একই কথা, তাই না? তাহলে ভিসিই কত হবে? দেখো ভিসিই কিন্তু আমরা বের করছি মাত্রই। করতেছেন? হুম? আজকে রেকর্ড হ্যাঁ করতেছেন? হ্যাঁ, রেকর্ড করতেছি, হোপফুলি রেকর্ড করতেছি। হ্যাঁ, রেকর্ড অন আছে। আচ্ছা, তো ভিসিই কত হবে দেখো তো? সি কি এতটুকের মধ্যে দিয়ে ভোল্টেজ না? এখানে মোট রোধ কত? 12, আর এখান থেকে কারেন্ট যাচ্ছে কত? 0.25, তাহলে কত হয়? 3 ভোল্টেজ নাকি? জি ভাই। তাহলে ভিসি সিডি, সি 3 ভোল্ট। আগের পয়েন্টটা ধরলেও তো হয় না? বুঝি না আগের পয়েন্ট বলতে। মানে ওই যে তোমার আগের যে রোডটা আছে প্যারালালি এই তিনটার সাথে এটা সেমিটা ফোর্টি। হ্যাঁ এটা বলতেছো, এটা হইলে কত হবে? আর ওইটার 2 পয়েন্টের ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2 পয়েন্টের সেমিতে হবে এবি। সেম হবে, তবে আইটা কিন্তু ডিফারেন্ট এখানে। তুমি যদি এভাবে চিন্তা করো যে এইটার দুই এন্ডের ভোল্টেজ আমি বের করবো, তাহলে কত হবে? 4 ইন্টু I2, বুঝতে পারছো? I2 কত? 3/4 হ্যাঁ হ্যাঁ, 4 ইন্টু 3/4, কারণ এখান দিয়ে 1 যাইতেছিল, এখান দিয়ে 0.25 গেছে, আর এখান দিয়ে কত গেছে? 0.75 গেছে, তাই না? 75। 0.75 এখান দিয়ে গেছে, তাহলে 4 ইন্টু 0.75 হুইচ ইজ কত? 3, একই কথা। তাহলে ভিসি হচ্ছে 3 ভোল্ট,
ওকে 3 ভোল্ট, দেন তুমি হচ্ছে তাহলে এটা বলতে পারবা সিডিও 3 ভোল্ট, দেন এটাতে কাজ করলা। তো এটা গেল, এরপর আমরা হচ্ছে লাস্টটা নিয়ে ডিল করব। সো একদম লাস্টে এইটা। আচ্ছা এখানে মনে করো একটা পয়েন্ট দিলাম, এটা মনে করো ও পয়েন্ট। ওকে, তাহলে আমরা কোনটা বের করতে চাচ্ছি? ভি ও এ, বুঝা গেছে? হ্যাঁ আলামিন কান্নাকাটি করবেন রেকর্ড না করলে। হ্যাঁ রেকর্ড করতেছি, রেকর্ড করা হচ্ছে, কোনো সমস্যা নাই। সো আমরা বের করতে চাচ্ছি এখন কোনটা বলো তো? ভি বলে রেকর্ডিং ইন প্রোগ্রেস উঠলো না কেন? আচ্ছা তুমি ওবিএস দিয়ে করতেছো? হ্যাঁ অবভিয়াসলি স্ক্রিন রেকর্ড করতেছি আমি। আচ্ছা টাইম দিলে। আচ্ছা সো আমরা এখন যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে ভি ও এ, বুঝতে পারছো? ভি অফ ও এ। তো ভি অফ ও এ কত হবে? তো ও এর মধ্যে যারা যারা আছে, ও এর মধ্যে এইটা আছে, মানে ও থেকে এর দিকে যাইতে থাকবা, যারা যারা পরে ওদের ভোল্টেজগুলো নিবা। এটা আছে, আবার কে আছে? এটা আছে, তাই না? রাইট? তাহলে ভি ও এ আসলে কত হবে? ভি ও এ ইকুয়াল টু আমি বলতে পারি ভি অফ ও সি প্লাস ভি অফ সি এ, এটা বলতে পারো না? বুঝতে পারি। তো ও সি কত হবে বলো তো এটার ভোল্টেজ? এখান থেকে, 4 into 1 হ্যাঁ এখান থেকে 1 অ্যাম্পিয়ার আসতেছে, তাহলে 4 ইন্টু 1 প্লাস সি এ কত হবে? এটার মধ্যে কত যাচ্ছে? would be 1/4 into 4. হ্যাঁ 4 ইন্টু 0.25, রাইট? বা 1/4, 0.25 অ্যাম্পিয়ারই তো এখান থেকে যাচ্ছে। আচ্ছা এটা আমরা অলরেডি হিসাব করছি যে এখান থেকে 0.25, হ্যাঁ 0.25 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে টোটাল হচ্ছে 5 ভোল্ট। তাহলে তুমি জানো যে এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তুমি কিউ ইকুয়াল টু সিভি দিয়ে কিউ বের করতে পারবা, তারপর এনার্জি বের করতে পারবা। তো কি সব ঠিকঠাক? এরকম কি আর করানোর দরকার আছে? করতে মজা লাগছে। আচ্ছা একটু নিজেরা করে ফেলো, বুঝছো? নিজেরা একটু এইটাই করো ঠিকঠাক মতো, দরকার হলে নিজে একটা সার্কিট বানায় করো, আমার কাছে ভেরিফাই করো যে ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে? তাহলে আমি এরকম আর না করা, এগুলো তোমরা পারবা। ওকে, এখন আমি যেটাতে যাব, দাঁড়াও দেখি আর কোনো টাইপের কিছু বাকি আছে কিনা। ও আচ্ছা, হ্যাঁ ডিসি তে তাহলে ইয়ের মানে ক্যাপাসিটরের কাজ কি? ডিসিতে কাজ আর কি হবে? এনার্জি স্টোর রাখতে পারতেছে। আচ্ছা কাজ আসলে ইয়া করা যায়, তুমি ক্যাপাসিটর চার্জ করতে পারতেছো, পরে আর কি ডিসচার্জ করতে পারবো আর কি, মানে ব্যাটারির মতো ইউজ করতে পারবো এটাকে। বাট ব্যাটারি সাপ্লাই তো নষ্ট হবে না তাই না? মানে ও তো নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই দিতেই থাকবে যতক্ষণ ও নষ্ট হচ্ছে। হুম, আমি ক্যাপাসিটর দিলে তো আমার মানে লাইনই অফ হয়ে যাচ্ছে। মানে ক্যাপাসিটর চার্জ করতে পারতেছো ডিসি দিয়ে, আমি তো আর কোনো এক্সট্রা বেনিফিট দেখতেছি না। মানে এসিতে অ্যাকচুয়ালি কাজে লাগে, কিছু কাজ আছে এসিতে ক্যাপাসিটরের। যাই হোক, সো এখন আমরা আমি তোমাদেরকে একটা ইয়া দেখাই। তোমাদেরকে ওই যে ওইটা দেখেছিলাম না লাস্ট ক্লাসে, যে এরকম করে ভাগ করা ছিল। যে তো আমি এরকম আরেকটা ম্যাথ দেখাই তোমাদেরকে। মনে করো যে এরকম দুইটা প্লেট আছে। কোশ্চেনটা আমার আইডিয়া ছিল বাই দ্য ওয়ে। ওকে, যাই হোক, সো মনে করো এটা আছে। সো এটা হচ্ছে একটা ক্যাপাসিটর অ্যান্ড এটার মনে করো ডি, আর এটা হচ্ছে এ। আর এটা মনে করো একটা স্কোয়ার, বুঝছো? এই ক্যাপাসিটরটা হচ্ছে একটা বর্গ, মানে ইয়াটা একটা বর্গ, এরিয়াটা বর্গ, এ স্কোয়ার। তাহলে জিনিসটা দেখতে সোজা কথা কীরকম হবে, যে এরকম কিছু একটা, এরকম একটা বর্গক্ষেত্র আছে অ্যান্ড এখানে এরকম আরেকটা বর্গক্ষেত্র আছে। মানে এই দুইটা হচ্ছে প্লেট দুইটা আর কি, ওকে? আর এদের মধ্যে তোমার ইন বিটুইন হচ্ছে যে কোনো একটা কিছু আছে। এটা হচ্ছে তোমার ক্যাপাসিটরটা। এখন যেটা বলা হয়েছে যে তুমি যদি এই উপর থেকে এক্স ডিস্টেন্স নিচে আসো, ঠিক আছে? তাহলে এইখানে তুমি একটা কি পাবা? এই যে লাইনটা, এই লাইনের উপর কেটা হচ্ছে, মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটার ক্যাপাসিটেন্স কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এখন আমরা যদি তোমাদেরকে যদি প্রশ্ন দেয়, প্রশ্নে কিন্তু কোনোদিনই 3D ছবি দিবে না, এটা মাথায় রাখো, ঠিক আছে? 3D ছবিটা তোমার বুঝা নিতে হবে। তাহলে এইটার এই যে লাইনটা, এটা কি আসলে একটা লাইন না অন্য কিছু? এর একটা প্লেট। এটা কিন্তু একটা প্লেট আসলে, এটা কিন্তু আসলে এতটুক, তাই না? জি ভাই। এরকম একটা প্লেট। সো এই পুরো প্লেটের উপরে আমাদের কে কত? কে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, তুমি যদি এখান থেকে এক্স পরিমাণ নিচে নামো, তাই না? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন এটার ক্যাপাসিটেন্স বের করবো। সো কিভাবে করতে পারি বলো তো? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব।
আচ্ছা আমরা যদি প্রত্যেকটা প্লেট নেই, এই যে প্রত্যেকটা প্লেট মনে করো এরকম করে, তো অসীম সংখ্যক প্লেট থাকবে এখানে। এখন এই প্লেটগুলো পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড আছে, সিরিজে না প্যারালালে? প্যারালালে। প্যারালাল, এটা তো সবাই বুঝো। তাহলে আমি এই ছোটটা বের করি, এই যে ছোট প্লেটের জন্য এটার ক্যাপাসিট্যান্সটা বের করি। তো ছোট প্লেটটা মনে করো আমি বাইরে নিয়ে আসছি, ঠিক আছে? এই ছোট প্লেটটা আমি বাইরে নিয়ে আসলাম জাস্ট। ছোট প্লেটটা বাইরে আনলাম। সো এই প্লেটের তো একটু উচ্চতা থাকবে অবভিয়াসলি, সো এরকম উচ্চতা আছে। ওকে, এখন এটার তো কে জানি আমরা 1+x², আর আমরা জানি এতটুকু কত হবে, এতটুকু হবে ডি, এতটুকু হবে কিন্তু এ, বিকজ আমরা এটা আমি শুরুতেই বলছিলাম এটা একটা বর্গ, তাহলে এটাও এ। a equals to x²। হ্যাঁ, এটাও এ, এটাও এ। আচ্ছা এই উচ্চতাটা কত বলতে পারি, এটাকে আমরা ডিএক্স বলতে পারি না সিম্পলি? dx। জি ভাই। ডিএক্স বলতে পারি। ওকে, তো এটা গেল। এখন হচ্ছে তাহলে এটার ক্যাপাসিট্যান্স কত? এটার ক্যাপাসিট্যান্স খুব ছোট হবে, তো ডিসি কত হয়? কে এপসিলন নট এ, epsilon naught। এ বাই ডি, তাই না? ওকে, জি ভাই। তাহলে কে তো কত 1+x², এপসিলন নট তো এপসিলন নটের মধ্যেই থাকবে। a হবে না dA হবে? এটা আচ্ছা আচ্ছা ডিএ হবে, সরি, হ্যাঁ ডিএ। তো ডিএটাকে আমি কি বলতে পারি দেখো তো, ডিএ তো এতটুকু, তাই না? জি ভাই। তাহলে কি বলা যায়? a dx। এডিএক্স বলা যায় বাই ডি। ওকে, এখন এই যে ছোট ছোট ডিসি গুলো, এগুলো তো প্যারালালে, তাহলে আবার এগুলো সবগুলো যোগ করে দিলেই হবে না? সবগুলো যোগ করে দিই, ইন্টিগ্রেশন করে দিই। ইন্টিগ্রেশন অফ, তাহলে আমরা কনস্ট্যান্টগুলো বাইরে নিয়ে আসি, এ বাই ডি, এগুলো বাইরে সব। ইন্টিগ্রেশন অফ 1+x² ডিএক্স, আর লিমিট কত থেকে কত হবে? এক্স এর ভ্যালু 0 থেকে a পর্যন্ত। 0 থেকে এ পর্যন্ত যেতে পারবে, এ 0 পর্যন্ত। হ্যাঁ এই পর্যন্ত যেতে পারবে। তাহলে কত হয় এপসিলন নট এ বাই ডি, আর এখানে কত হবে? এ প্লাস এ কিউব বাই 3, এটাই অ্যান্সার। জি ভাই। ওকে, সো এটা আশা করি বুঝছো তোমরা। দেন আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাব। নিউটনের আবিষ্কারগুলোর মধ্যে ভাই ক্যালকুলাস সবচেয়ে জোস। নিউটনের ফ্র্যাক্টাল দেখছো? না, আমি যতগুলো দেখছি তার মধ্যে আর কি। নিউটনের আরো অনেক জোস জোস জিনিসপত্র আছে। নিউটনের যে নিউটন র্যাপসন মেথড আছে একটা, ওটা অনেক জোস। র্যাপসন মেথড আর কি বলে ফ্র্যাক্টালস। হ্যাঁ, ওই নিউটন র্যাপসন মেথড থেকে আবার একটা ফ্র্যাক্টাল আসে। আচ্ছা, দেখবো নি তাহলে। So, নিউটনের আরো অনেক কিছু আছে, আমি আসলে এখন ভুলে গেছি, সব মনে নাই। বাট মানে আগেকার দিনে সব সায়েন্টিস্টদের এরকম অবস্থা যে ও হচ্ছে করে নাই এমন অনেক এমন কিছু নাই আর কি, সব কিছু করছে। সব করছে। হ্যাঁ। এখন তো একটা ফিল্ডে ঢুকলেই খুব ছোট ছোট অনেক ছোট ছোট কাজ। সো যাই হোক, এখন মনে করো এরকম আছে যে ক্যাপাসিটরটার তুমি যত এদিকে যাবা তত হচ্ছে কে এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। সো এইখানে যাওয়ার পরে মনে করো এখানে তুমি এক্স ডিস্টেন্স গেছো, ঠিক আছে? তাহলে এইখানে উপর ডিপেন্ডেন্ট। এইখানে যেই প্লেটটা আছে এটার কে এর ভ্যালু মনে করো 1+x², ঠিক আছে? এইখানে যেই প্লেটটা আছে, আর এতটুক তো ডি, এতটুক হচ্ছে এ, আর এটাও মনে করো একটা বর্গ, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে ছবিটা কিরকম হবে আমরা যদি আঁকি, এখানে হবে এরকম। সিরিজে থাকবে সবগুলা। হ্যাঁ, সবগুলো সিরিজে থাকবে এক্স্যাক্টলি। তো মনে করো এরকম। দেন হচ্ছে এটা তো একটা কিউবের মতো, সো দিলাম এগুলা। আর এখানে তোমার এই যে এই পাতটা দেখতেছো, এটা আসলে দেখতে কিরকম হবে? এরকম কিছু একটা হবে না? কিভাবে? ওকে, সো এইটা, তো এইটাতে কে এর ভ্যালুটা আমরা জানি। সো এখান থেকে তুমি কতটুকু দূরত্বে আসছো? এক্স দূরত্বে আসছো, আর এটা কে এর ভ্যালু কত হয়েছে? 1+x²। আচ্ছা, তাহলে এইটার যে সি ক্যাপাসিট্যান্স সেটা কত হবে বলো তো? এটার ক্যাপাসিট্যান্স হবে, এটা ক্যাপাসিট্যান্সকে মনে করে আমি পি ধরে নিই, ঠিক আছে? এপসাইলন নট কে ইনটু এ বাই এক্স। আচ্ছা, কে এপসিলন নট এ বাই ডি আমরা জানি এটা। এখন কে এর মান কত? 1+x², এপসিলন নট ওর মতোই থাকবে। আর দেখো এটার এরিয়া কিন্তু চেঞ্জ হয় না, এরিয়া সেমই আছে, তাই না? তাহলে এ, আর ডিটা আসলে কত? ডিটা কিন্তু খুব ছোট, এক্স না তো, কি বলো, এটা তো একটা পিস জাস্ট। ও আচ্ছা, সরি সরি স্যার। তো এটা তো এরকম, তাই না? আসলে তো এরকম, এটা তো খুবই ছোট একটা দূরত্ব হবে, তো ডিএক্স।
নিচে যাবে ডিএক্স। এখন কথা হচ্ছে এটা কিন্তু খুব ছোট না আসলে, এটা কিন্তু হিউজ, বিকজ তুমি ডিএক্স দিয়ে ভাগ করতেছো, তাই না? সো ডিএক্স দিয়ে ভাগ করলে অবভিয়াসলি এটা ডিসি টাইপের কিছু হবে না, এটা অন্য কিছু একটা হবে। তো আমি পি ধরলাম আর কি র্যান্ডমলি। এখন এগুলো যেহেতু সবগুলো সিরিজ আছে, তাহলে আমি কি বলতে পারি? আমরা জানি 1/c ইকুইভ্যালেন্ট কত হয়? সবগুলা সি এর ইনভার্সের যোগফল, তাই না? তাহলে সবগুলো 1/p এর কি হবে? ইন্টিগ্রেশন হবে না? এটা তো বুঝো। ওকে, তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স? আমি যদি পি এর ইন্টিগ্রেশন করে ইনভার্স করি তাহলে কি সেম জিনিস পাবো? অবশ্যই না, তোমার 1 প্লাস এ প্লাস 1/b, ঠিক আছে, মনে করো এটা। আর এ প্লাস বি এটার ইনভার্স করলে এটা কি সেম হবে? এটা সেম হবে না। আচ্ছা, সো 1 প্লাস এক্স স্কোয়ার এপসিলন নট এ। তাহলে এখন লিমিট কত থেকে কত হবে? 0 থেকে 0 থেকে ডি। ডি। ওকে, তাহলে জাস্ট 1/এপসিলন নট এ ওর মতো থাকলো। আর 1/1 প্লাস এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন কি? tan ইনভার্স এক্স না? x প্লাস x কিউব বাই 3 আচ্ছা নিচে tan ইনভার্স এক্স হবে তো, কারণ tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এটা। হ্যাঁ হুম, এখানে আমরা ওই সূত্র ইউজ করলাম না কেন, যে কে এপসিলন ডিভাইডেড বাই d মাইনাস t প্লাস d বাই k একটা সূত্র ছিল যে, ওইটা ইউজ করলাম না কেন? ও আচ্ছা আচ্ছা, এখানে এটা তো প্রত্যেকটা পিসে পিসে চেঞ্জ হইতেছে। এখানে তো ইনফিনিট সংখ্যক পিস আছে, প্রত্যেকটাতে তো কে ডিফারেন্ট। ওইটা তো হচ্ছে 2 ভাগ থাকলে তুমি করতে পারবা, এখানে তো কোনো এরকম কিছু না। এখানে তো এরকম থিন সব প্লেটগুলোতে প্রত্যেকটাতে কে ডিফারেন্ট। ও তার মানে প্লেটে অবস্থান মানে ফিক্স। হ্যাঁ, মানে তোমার প্রত্যেকটা এক্স এর উপর ডিপেন্ড করে তোমার কে চেঞ্জ হয়ে যেতেছে। তো তুমি ওইটা করতে পারবে না, ওইটা তো অনলি দুইটার জন্য হয়, আচ্ছা বুঝতে পারছি। এপসিলন নট এ। তাহলে তোমার সি ইকুইভ্যালেন্ট কত হচ্ছে এটার উল্টা? এপসিলন নট এ বাই tan ইনভার্স ডি। ওকে, আচ্ছা, সো এটা গেল। ওকে, এখন হচ্ছে আমরা আরো কিছু দেখব। হ্যাঁ, হুম, প্যারালালি তুমি কি এতগুলো মানে প্রত্যেকটাকে কি ক্যাপাসিটর ধরা ঠিক হচ্ছে? কারণ ওইটা তো পুরোটাই ইয়ে ছিল, ডিফারেন্ট মিডিয়াম ছিল, অন্তরক ছিল। অন্তরকের স্লাইস থেকে কি ক্যাপাসিটর ধরা ঠিক? তুমি অ্যাসিউম করে নাও যে দুইটা প্লেট আছে দুই পাশে, সমস্যা তো নাই। যেটা বলছিলাম, প্লেট দিলে কোনো ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে না তো। আচ্ছা হ্যাঁ, অ্যাসিউম না করো ভাইয়া, দুই কে পাশে। এর মান যে চেঞ্জ হচ্ছে ভাইয়া, কে এর মান যে চেঞ্জ হচ্ছে, তাহলে তো মানে যে অন্তরকটা ভিতরে দেওয়া হয়েছে ওটা এলিমেন্টটাও কি চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, এলিমেন্ট চেঞ্জ হতে সমস্যা নাই, কিন্তু তুমি মনে করো যে ওই অন্তরকটার দুই পাশে তুমি দুইটা মেটালের শীট দিয়ে দিছো, তাহলে তো আর সমস্যা হইতেছে না। যেহেতু আমি ইনফাইনাইট ভাবে নিতে পারবো। হ্যাঁ, তুমি ইনফিনিট শীট যদি নাও মেটালের, তোমার তো কোনো সমস্যা নাই, ক্যাপাসিটেন্স সেম থাকবে। মানে এটা কিন্তু আমরা অলরেডি প্রুফ করে দেখাইছি তোমাদেরকে। আচ্ছা, তো এটা গেল। দেন ক্যাপাসিটর আর কি আছে আমাদের? তোমাদেরকে তো এনার্জি দেখাইছি তোমাদেরকে। আচ্ছা, সো আমরা হচ্ছে আরো কোনো ছোটখাটো ম্যাথ করি। মনে করো এরকম ক্যাপাসিটর আছে একটা। তোমাদেরকে এটা বলছিলাম যে ক্যাপাসিটর একটা যদি চার্জ করে একটা ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারির কতটুকু এনার্জি লস হয়? এটা তোমাদেরকে বলছিলাম তো। মনে করো এটা ক্যাপাসিট্যান্স সি, এই ব্যাটারির ইএমএফ হচ্ছে এরকম, ঠিক আছে, মনে করো এফসিলন বা যাই হোক, ই ধরে নিই কাহিনী না করে। সো এটাতে স্টোরড এনার্জি কত হবে বলো তো এই ক্যাপাসিটরে? হাফ হাফ সি স্কোয়ার। আচ্ছা, আর ব্যাটারি দ্বারা ওয়ার্ক ডান কত হবে? এটাতে মনে করো কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, তাহলে ব্যাটারি দ্বারা ওয়ার্ক ডান কত হয়? এটা তো সবাই জানো, ব্যাটারি দ্বারা ওয়ার্ক ডান কিন্তু হবে কিউ ইন্টু ই, আর স্টোরড এনার্জি হয় কত? হাফ কিউই। তাহলে তোমার অর্ধেক এনার্জি নষ্ট হয়েছে আর কি, ব্যাটারি যতটুকু কাজ করছে তার অর্ধেক এনার্জি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তুমি এটাকে আরও বলতে পারো যে এটা ব্যাটারির ওয়ার্ক ডান আসলে কত? আসলে সি স্কোয়ার, তাই না? ব্যাটারি আসলে এত কাজ করছে নাকি? আচ্ছা, স্যার এটা তোমরা জানো। এখন এটা কেন হয়েছে ওটা একটু বলে দিই। মনে করো তোমার জাস্ট ব্যাটারি ওয়ার্ক ডান নিয়ে আমরা কথা বলি, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি।
এখান থেকে এটা তো পজিটিভ এন্ড মনে করো, এটা নেগেটিভ এন্ড, তাই না? তাহলে ও ব্যাটারি যেটা করছে যে এখান থেকে মনে করো কিউ পরিমাণ চার্জ নিয়ে এসে এখানে রাখছে, তাই না? তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে কতটুকু চার্জ ফ্লো হয়েছে? কিউ পরিমাণ চার্জ ফ্লো হয়েছে। চার্জ তো ব্যাটারি হচ্ছে কিউ পরিমাণ চার্জ মুভ করছে, তাহলে এতে ওর কাজ কত হয়েছে? কিউই। আর কিউই কেন হয়েছে? কারণ আমরা ওয়ার্ক ডান জানি হচ্ছে কি চার্জ ইনটু ভোল্টেজ, যখন ভোল্টেজটা কনস্ট্যান্ট। তো এই ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয় না, সুতরাং আমরা বলতে পারি কিউ ইনটু ই, শেষ। ঠিক আছে, এটাই ব্যাটারি দ্বারা ওয়ার্ক ডান। তো এটা অলওয়েজ মনে রাখবো। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখবো। মনে করো তুমি যেটা করছো, তুমি হচ্ছে ক্যাপাসিটরটাকে, মনে করো একটা ক্যাপাসিটর নিছো, ওকে তুমি চার্জ করছো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, তুমি একে নিয়ে চার্জ করছো। এটা মনে করো একটা 20 ভোল্টের ব্যাটারি, আর এটা মনে করো 3 মাইক্রোফ্যারাডে একটা ক্যাপাসিটর, তুমি এটাকে চার্জ করছো। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ এন্ড হবে, এটা নেগেটিভ এন্ড হবে। প্রশ্নটা বুঝো ঠিকঠাক মতো, ওকে? এখন তুমি যেটা করছো, ক্যাপাসিটরকে খুলে ফেলছো, খুলে আইসোলেট করছো, এভাবে এভাবে রাখছো, মনে করো ব্যাটারিটা খুলে ফেলছো আর কি। তাহলে ও চার্জড অবস্থায় আছে। এখন তুমি আবার যেটা করছো সেটা হচ্ছে এটার সাথে তুমি আরেকটা ব্যাটারি অ্যাড করে দিছো, যেটা হচ্ছে উল্টা পোলারিটিতে অ্যাড করছো, মনে করো এইভাবে, এটা প্লাস এটা মাইনাস। ডিসচার্জ হবে কি? অবভিয়াসলি ডিসচার্জ হবেই তো, কারণ আচ্ছা আচ্ছা এইভাবে রাখছো। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাটারিটা মনে করো এটাকে কিছুক্ষণ পর চার্জ করবে, তাই না? So, এই ব্যাটারিটা যদি এটাকে চার্জ করে তাহলে ব্যাটারির ওয়ার্ক ডান কত? কোশ্চেন হচ্ছে যে এইটা থেকে তুমি খুলছো, খুলে এভাবে করছো, করে এই ব্যাটারির সাথে উল্টাভাবে লাগাইছো, এখন ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত? এই নতুন ব্যাটারিটা কত কাজ করা লাগবে ওকে চার্জ করতে? কাজ কি আগের চেয়ে বেশি করা লাগবে না কম করা লাগবে? কম করা লাগবে। এটা 20 ভোল্টই মনে করো। তোমাদের অ্যান্সার কি কম করা লাগবে? না, বেশি করা লাগবে, ডিসচার্জ করে আবার চার্জ করতে হবে। বেশি করা লাগবে, কারণ প্রথমে ও তো ডিসচার্জ করবে, ও তো উল্টা পোলারিটিতে আছে। তো প্রথমে ওর ডিসচার্জ করতে হবে, এরপরে ওর চার্জ করতে হবে। সো ওয়ার্ক ডান বেশি করতে হবে। তো আমি একটু তোমার, হ্যাঁ হ্যাঁ দ্বিগুণ করা লাগবে, এক্স্যাক্টলি, একদম এক্স্যাক্টলি দ্বিগুণ করা লাগবে। তো কি হবে, তুমি যখন এভাবে রাখছো, আচ্ছা তাহলে আমরা একটু হিসাব করি। মনে করো চার্জ করছো, চার্জ করার পর এখানে কত চার্জ জমা হবে? সিভি 60 হবে না? না, কিউ ইকুয়ালস টু সিভি, তাই না? তো 60 মাইক্রোকুলম। তাহলে এখানে চার্জ আছে কত? 60 মাইক্রোকুলম। এখন তুমি যখন এভাবে লাগাই দিছো, এখানে কত আছে? 60 মাইক্রোকুলম্বই তো আছে, তাই না? এখন এই যে 60 মাইক্রোকুলম্ব এরা হচ্ছে এখানে আছে, এরা কি এখানে থাকতে পারবে না? এদের এখানে থাকা পসিবল না। এইখানে কি 60 মাইক্রোকুলম্ব থাকতে পারবে? অ্যাকচুয়ালি থাকতে পারবে না, বিকজ এটা তো নেগেটিভ এন্ডের সাথে আছে। তো নেগেটিভ এন্ড তো ওকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে, তো ওকে নেগেটিভ এন্ড অ্যাট্রাক্ট করে এদিকে পাঠিয়ে দিবে। তো ওর অবস্থা কি হবে বলো তো? এখন নতুন অবস্থা কি হবে? এখান থেকে যে 60 মাইক্রোকুলম্ব ছিল, মাইক্রোজুল কাজ হবে, তাই না? হ্যাঁ 120 নাকি 1200 বললাম? 1200 হবে। হ্যাঁ 1200 হবে, হ্যাঁ 1200 হবে, হ্যাঁ হ্যাঁ দুইবার হবে, যাই হোক। সো প্রথমবার এই যে 60টা ছিল, আগের যে 60 ছিল, এটাকে ও নিয়ে গেছে এদিকে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি? এটা কি? ডিসচার্জ করছে। এখন বলো তো এখানে কত কুলম্ব আছে? 0 কুলম্ব আছে, কারণ পুরোটাকেই তো ও নিয়ে গেছে, নিয়ে এখানে পাঠিয়ে দিছে। আর এখানে তো নেগেটিভ সাইড ছিল, তাহলে এই পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড মিলে কি হয়ে গেছে? নিউট্রালাইজ হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন পর্যন্ত ব্যাটারির মধ্যে দিয়ে কতটুকু গেছে? 60 গেল। আচ্ছা এখন ব্যাটারি এটাকে আবার চার্জ করবে, তো চার্জ করার সময় কি করবে বলো তো? কিউ ইকুয়াল টু কত? সিভি, তাই না? তো ব্যাটারি তো সেমই আছে, তাহলে কত হবে? সেমই হবে, 60 মাইক্রোকুলম্ব। আবার হচ্ছে এখান থেকে আরো 60 মাইক্রোকুলম্ব ঘুরে এখানে নিয়ে আসবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে নেগেটিভ, এখানে হবে পজিটিভ, তাই না? তাহলে এখানে আবার 60 মাইক্রোকুলম্ব ঘুরে নিয়ে আসছে। তাহলে তোমরা আশা করি বুঝছো, তাহলে আমাদের কতটুকু অ্যাকচুয়ালি চার্জ ঘোরানো লাগছে? কিউ যতটুকু চার্জ ফ্লো হয়েছে সেটা হচ্ছে 60 ইন্টু 2 বা হচ্ছে 120 মাইক্রোকুলম্ব। তাহলে ব্যাটারির ওয়ার্ক ডান কত? 120 ইনটু 20। ওয়ার্ক ডান বাই ব্যাটারি হচ্ছে 120 ইন্টু ওর ভোল্টেজ, এটা মাইক্রোজুল, বা হচ্ছে কত? 2400, হ্যাঁ 2400 মাইক্রোজুল।
তো এটা তো সবার ক্লিয়ার নাকি? Yes, sir. ওকে, নাইস। এখন মনে করো আমরা এই কাজ করলাম যে এই ব্যাটারিটাকে মনে করো আবার হচ্ছে আমরা সেম কাজ করতেছি। তুমি মনে করো এরকম করছো, তুমি হচ্ছে আবার মনে করো এটাই করছো যে 20 ভোল্ট দিয়ে একটা তুমি 3 মাইক্রোফ্যারাডকে চার্জ করছো। চার্জ করার পর তুমি যেটা করছো যে তুমি খুলে ফেলছো, খুলে ওকে হচ্ছে একটা 10 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করছো, সেম পোলারিটিতেই মনে করো কানেক্ট করছো, এটা হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা তাহলে এখন কি হবে বলো? এখন এই 10 ভোল্ট দ্বারা কত কাজ করবে আর কি, 10 ভোল্টের ব্যাটারি দ্বারা ওয়ার্ক ডান কত, এটা আমরা চাচ্ছি। আর মনে করো কতটুকু হিট উৎপন্ন হবে এটা আমরা চাচ্ছি, যে হিট এনার্জি হিসেবে কতটুকু লস হবে আর কি, ঠিক আছে? এনার্জির লস কত, হিট বা হচ্ছে সোজা কথা লস। আচ্ছা হিট বললে হচ্ছে আরেকটা কথা আমরা বলতে পারি, আমরা হচ্ছে জাস্ট লসটাই দেখি, এনার্জি লস কত, ঠিক আছে? আপাতত আমরা হিট না লস কত, তো এনার্জি লস কত, ঠিক আছে? তো ওয়ার্ক ডান বাই ব্যাটারি এটা আমরা বের করবো। সো প্রথমে এখানে কিউ কত থাকবে বলো তো? 60 থাকবে তাই না? জি ভাই। 60 মাইক্রোকুলম্ব আছে। হ্যাঁ, ওই ব্যাটারিটা 300 জুল কাজ করছে, তাহলে কি আগের ব্যাটারি থেকে দ্বিতীয় ব্যাটারি কাজ বিয়োগ করবো? দাঁড়াও, 300 কাজ করবে? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা করলে আসলে হবে না, যাই হোক আমি দেখাই দিচ্ছি। তো তোমার এখানে হচ্ছে এখানে অলরেডি তাহলে কত কুলম্ব আছে? 60 মাইক্রোকুলম্ব আছে। বাট এই যে ব্যাটারি, এটাকে দিয়ে তুমি যদি এটাতে চার্জ করো তাহলে কত মাইক্রোকুলম্ব এখানে থাকা উচিত বলো তো? 30। 10 × 3 30 থাকা উচিত। 30 মাইক্রোকুলম্ব এখানে থাকতে পারবে সর্বোচ্চ, বাট আছে কত? 60। তাহলে এখান থেকে 30 ঘুরে এখানে চলে আসবে না? জি ভাই। তাহলে 30 ঘুরে এখানে চলে আসবে। তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত? এটা হবে 30 × 10, তাহলে 300 মাইক্রোজুল। 300 মাইক্রোজুল কাজ ও করছে, ঠিক আছে? এই ব্যাটারি 300 মাইক্রোজুল কাজ করতেছে। আচ্ছা আর আচ্ছা ওয়েট, এখন ব্যাটারি কাজ করছে না এটা হচ্ছে ব্যাটারির উপরে কাজ হচ্ছে, এটা একটু তোমাদের বুঝতে হবে। কাজটা কি ব্যাটারি করছে? কাজটা কিন্তু কাজটা কিন্তু ব্যাটারির উপরে হয়েছে না, ওইরকম কোনো কারণ না, ডিসচার্জ হয়েছে এরকম কোনো কারণ না। দেখো তোমার এইখানে কিন্তু পজিটিভ, এখানে কিন্তু নেগেটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাই না? তাহলে পজিটিভ থেকে পজিটিভে চার্জ যাচ্ছে না, এটা কি বুঝতেছো? ব্যাটারি তো এটা চাবে না। ব্যাটারি যদি কাজ করতো তাহলে নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে আসতো। যেমন এই যে এখানে ব্যাটারি কাজ করতেছে, বিকজ এখানে পজিটিভ ছিল, ও এটা এগুলারে নিয়ে আসতেছে নেগেটিভের দিকে, তাহলে এখানে ব্যাটারি কাজ করতেছে। বাট এই কাজটা আসলে ক্যাপাসিটর ব্যাটারির উপরে করছে, তাহলে এটা আসলে কি ওয়ার্ক ডান? ব্যাপারটা বোঝার চেষ্টা করো আর কি, যে পজিটিভ থেকে পজিটিভেই আসতেছে, তাহলে তো কাজটা ব্যাটারি করতেছে না, কাজটা করতেছে ও আসলে। আর ওয়ার্ক ডানটা ব্যাটারির উপর আর কি, ঠিক আছে? মনে করো একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকে কারেন্ট কোন দিকে বের হবে বলো? এদিকে না? বিদ্যুৎ থেকে বের হবে। পজিটিভ থেকে বের হবে, কিন্তু যদি দেখো যে ব্যাটারির উপর কারেন্টটা বের হচ্ছে, ঢুকতেছে পজিটিভ দিয়ে, যদি এরকম কোনো সিনারিও দেখো তাহলে বুঝবা যে কাজটা আসলে ব্যাটারির উপরে হইতেছে। ঋণাত্মক কাজ। হ্যাঁ, ঋণাত্মক কাজ, তাহলে সোজা কথা এখানে মাইনাস হবে আর কি একটা, এটা ওয়ার্ক ডান অন ব্যাটারি হবে, ওয়ার্ক ডান অন ব্যাটারি, আর এখানে একটা মাইনাস হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো লস কত হবে? লসটা বের করা খুবই সোজা, এটা খুবই সিম্পল ম্যাথ। আমরা এখানে এনার্জি কত পাই বলো তো? এখানে স্টোরড এনার্জি কত? হাফ সি ভি স্কোয়ার, তাই না? 600 সি ইন্টু ভি স্কোয়ার কত? 20 স্কোয়ার। আর 100 আর এখানে কত? আচ্ছা আমরা জাস্ট ডেল ইউ লিখে দিলেই হবে। আর এখানে হচ্ছে হাফ ইন্টু কত? 3 × 10 স্কোয়ার, তো এইটাই জাস্ট কত হয় এটা? কিছু একটা হবে, যাই হোক। সো এইটা -150 আচ্ছা 450 মাইক্রো জুল। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এনার্জি লস, ঠিক আছে? এখন তোমরা আবার এভাবে চিন্তা করতে পারো যে এখানে স্টোরড এনার্জি কত বলো তো এই প্রথম সিস্টেমে? 600।
জি ভাই। এখন বলো যে এই যে ব্যাটারিটা কত কাজ করছে? নেগেটিভ, নেগেটিভ 300। দ্য ওয়ার্ক ডান বাই ব্যাটারি হচ্ছে নেগেটিভ 300। এটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ব্যাটারি। আচ্ছা, এখন ব্যাটারির ওয়ার্ক ডানের কতটুকু অংশ জমা হবে? পুরাটাই। পুরোটা না তো, অর্ধেক না? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি ফাইনালটা কত হবে? 600 যোগ ব্যাটারিটার অর্ধেক, তাহলে কত? মাইনাস 150, -150। তাহলে 450 মাইক্রোজুল। একই কথা, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল। এরপরে আমরা আরেকটা ম্যাথ করব। তুমি একটা ক্যাপাসিটরকে চার্জ করলাম, মনে করো এটা 10 ভোল্ট দিয়ে তুমি মনে করো একটা 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরকে চার্জ করছো। চার্জ করার পর এরকম দেখাইছি না আমি যে তুমি যদি এটাকে আরেকটা ক্যাপাসিটরের সাথে কানেক্ট করে দাও তাহলে কি হবে? ক্যাপাসিটরের থেকে চার্জ নিবে। হ্যাঁ, ক্যাপাসিটর এটা থেকে চার্জ নিবে। এরকম ম্যাথ কিন্তু আমি করাইছি, সো ওইটা একটু ভালো মতো দেখো, ঠিক আছে? তো ওইটা আমি এখন আর করাবো না, তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তাহলেই ভালো হয়। তো এটা তো চার্জ করছো তুমি ফুললি, ফুললি চার্জ করার পরে তুমি এটা এখানে আরেকজনের সাথে কানেক্ট করছো যার হচ্ছে কোনো চার্জ নাই, 0 কুলম্ব। আর এর মধ্যে অলরেডি কত আছে? 30 মাইক্রোকুলম্ব আছে, তাই না? জি ভাই। সো এটা মনে করো 4 মাইক্রোফ্যারাড। সো কোশ্চেন হচ্ছে যে দুজনের মধ্যে চার্জ কিভাবে ডিস্ট্রিবিউট হবে? ফাইন্ড চার্জেস অফ ইচ ক্যাপাসিটর। both capacitors। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এইখানেও কিছু এনার্জি লস হবে, সো এনার্জি লস কত? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে ফেলবা, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে এটার একটা ভ্যারিয়েশন দেখাবো। ওকে, তো তুমি যেটা করছো মানে, হ্যাঁ, হুম, লসের সময় কি ব্যাটারির কাজটাকে কনসিডার করতে হবে? না না, লসের সময় তুমি এইটাতে স্টোরড এনার্জি দেখবা আর এই দুইটাতে স্টোরড এনার্জি দেখবা, দুইটার বিয়োগফল হবে। আচ্ছা। আচ্ছা, সো তুমি যেটা করতেছো মনে করো এরকম হচ্ছে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরে মনে করো দুইটার ক্যাপাসিটেন্স মনে করো সি, আর এটাতে মনে করো 4 জুল শক্তি সঞ্চিত আছে, আর এটাতে কোনো শক্তি সঞ্চিত নাই। এটার সাথে তুমি এটা লাগাই দিছো একসাথে। এখন প্রশ্ন হচ্ছে যে সিস্টেমের এনার্জি লস কত? প্রশ্ন তো বুঝছো নাকি? একবার বলো তো ভাই। এখানে দুইটা ক্যাপাসিটেন্সই সি, আর প্রথমটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে 4 জুল এনার্জি আছে ওর মধ্যে অলরেডি। আর পরেরটা হচ্ছে কোনো চার্জ নাই, ঠিক আছে? এটাতে 0 জুল এনার্জি আছে। তো দুইটা যদি কানেক্ট করো, সমান। হ্যাঁ ক্যাপাসিটেন্স সমান, এনার্জি লস কত হবে? আচ্ছা, সো আমরা এটা অ্যাপ্রোচ করি। সো আমরা কি করব? সো ফার্স্ট অফ অল আমরা বলতে পারি বের করবো। সি নেট বের করতে পারি, বা সি ইকুইভ্যালেন্ট। সি ইকুইভ্যালেন্ট কত হবে? 2c, তাই না? জি ভাই। ওকে, এখন আমরা বলতে পারবো যে কিউগুলো সেম থাকবে, তাই না? কিউ তো ইয়ে হতে পারবে না। সো প্রথম ক্যাপাসিটরে কিউ Equal কত? হবে দুইটার। সো প্রথম ক্যাপাসিটরে আমরা বলতে পারি স্টোরড এনার্জি ইউ ইকুয়াল টু কত? কিউ স্কোয়ার বাই 2c না? জি ভাই। আচ্ছা, তাহলে 4 ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c। তাহলে প্রথমটাতে কতটুকু চার্জ আছে? স্কোয়ার রুট √8c। রুট 8c। আচ্ছা, তাহলে এই রুট 8c কিন্তু দুই ভাগে ভাগ হবে এখন, তাই না? জি ভাই। রাইট? সো রুট 8c দুই ভাগে ভাগ হবে। এখন মানে এখানে তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো একটা সার্কিটের মতো, যে এখানে রুট 8c আসতেছে, রুট 8c হচ্ছে চার্জ, এখানে কিউ আসতেছে, এখান দিয়ে যাবে কিউ ওয়ান, এখান দিয়ে যাবে কিউ টু। এখন বলো তো কিউ ওয়ান কিউ টু কি হবে? √2c। হ্যাঁ, কিউ ওয়ান কিউ টু সমান হবে, তাই না? সমান কেন হবে? বিকজ প্যারালালে আছে এবং তোমার কি দুইটাই দুইটা সেম, c সমান। দুইটা সি সমান। তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ইকুয়াল টু কত? কিউ বাই টু, হুইচ ইজ এটা হচ্ছে 2√2c, তাহলে হচ্ছে √2c। √2c। তাহলে দুইটার মধ্যেই √2c করে আসা, তাই না? সো দুইটার মধ্যে যদি √2c করে থাকে, আচ্ছা ওয়েট, আমরা তো আরো সিম্পলি মেবি করতে পারতাম। আমি বিয়োগ করে দিই। এখন বিয়োগ টিয়োগ করা যাবে, বাট আরো সিম্পলি করা যাইতো না? আচ্ছা দেখো আমি, আচ্ছা যেভাবে করতেছি ওইভাবে শেষ করি আগে। সো তাহলে এই সিস্টেমে স্টোরড এনার্জি কত? এটার মধ্যে স্টোরড এনার্জি কত হবে? হাফ, বা হচ্ছে কিউ ওয়ান স্কোয়ার বাই 2c না? জি
এটা তো জানোই যে একটার মধ্যে, এখন দুইটার মধ্যেও তো সেম, তাই না? তাহলে কিউ টু স্কোয়ার বাই টু সি, এটা হচ্ছে এখনকার স্টোর এনার্জি, এটা হচ্ছে ফাইনাল স্টোর এনার্জি, আর এটা তো ইনিশিয়াল স্টোর এনার্জি, যেটা 4 জুল ছিল। তো এটা কত হয় দেখো তো, দেখো কিউ ওয়ান কিউ টু সেম, তাহলে টু সি বাই টু সি প্লাস টু সি বাই টু সি, তাই না? তাহলে এখন স্টোর এনার্জি হচ্ছে 2 জুল, তাহলে লস কত? 2 জুলস। 2 জুল, ঠিক আছে? তো এভাবে করা গেল। এখন আমরা আরো ইজিলি করতে পারতাম আর কি, আমি এগুলো কিউ বের করা তো আসলে নেসেসারি না, আমরা তো সি আর ইকুইভ্যালেন্ট, তো সি দুটো সমান না, তার মানে তো ইউ হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। না ইউ কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট আসলে হয় নাই, মানে এখানে কিন্তু 1 জুল আসছে, 2 জুল কিন্তু নষ্ট হয়েছে। মানে এই যে 2 জুল, এটা কিন্তু টোটাল এনার্জি, দুইটার মধ্যে টোটাল এনার্জি 2 জুল, আর 2 জুল কিন্তু নষ্ট হয়েছে, সেটা তো বুঝছো। আচ্ছা, জি ভাইয়া। ইকুইভ্যালেন্ট সি হচ্ছে 2 কুলম্ব, আর আমরা কিন্তু এভাবে করতে পারতাম যে কিউ কত, কিউ নেট কিন্তু √8 সি বা এটা, তাহলে স্টোরড এনার্জি আমরা ডিরেক্ট বের করতে পারি না, কিউ স্কোয়ার বাই টু সি কিউ, এটা অ্যাপ্লাই করলেই হবে না? ও হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, না না এটা করলে তো হবে না, এই কিউটা তো ওইটা না, যাই হোক আমরা এটা অ্যাপ্লাই করতে পারি যে হাফ সি কিউ ভি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করতে পারি, নাকি ওইটা করলে হবে? কেন কিউ করলেও তো হইতো না? দুইটার কিউ। ও হ্যাঁ হ্যাঁ ওইটা করলেও হবে, এক্স্যাক্টলি ওইটা করলে হবে, ওইভাবে, আচ্ছা যাই হোক ঠিক আছে, হবে সেম জিনিস। তাহলে কিউ স্কোয়ার বাই টু সি, এটা করলেই হবে টু সি কিউ, তাহলে কত হয় কিউ স্কোয়ার কত 8c ইন্টু সি কিউ কত 2c, তো আলটিমেটলি কত থাকে বলো তো? আচ্ছা 4c থাকে 4C এখানে, না, ও না না হ্যাঁ আচ্ছা ঠিক আছে 2c, ঠিক আছে 4 দুগুণে 8। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা 2c না 2 থাকে অনলি 2 জুল, তো এইভাবে করলে কিন্তু হইতো, আমি হুদা এইগুলা করছি, বাট যাই হোক। আচ্ছা গেল এটা, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। মনে করো তুমি এরকম করে একটা ক্যাপাসিটরকে চার্জ করতেছো, এটাকে মনে করো তুমি চার্জ করে ফেলছো, এটা মনে করো 3 মাইক্রোফ্যারাড, আর এটা মনে করো 10 ভোল্ট, এটাকে চার্জ করতেছো, আবার আরেকটাকেও চার্জ করতেছো, এটা মনে করো 4 মাইক্রোফ্যারাড, আর এটা মনে করো 20 ভোল্ট। তো তুমি এই দুজনকে চার্জ করছো, চার্জ করার পর তুমি যেটা করছো দুজনকে খুলছো, খুলে একজনের সাথে আরেকজনকে মনে করো কানেক্ট করে দিছো, প্যারালাল। হ্যাঁ প্যারালালি কানেক্ট করে দিছো। এখন প্রশ্ন হচ্ছে যে কার মধ্যে কতটুকু চার্জ থাকবে এখন কানেক্ট করার পরে। এখন কানেকশন তুমি দুইভাবে করতে পারো, পোলারিটি সেম রেখে করতে পারো, মনে করো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাই না? তো আমরা আপাতত এটা করি, তোমরা হোমওয়ার্ক হিসেবে ডিফারেন্ট পোলারিটি দিয়ে করবা, ঠিক আছে? মনে করো আমরা সেম পোলারিটি দিয়েই করছি, মনে করো এখানে প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এইভাবে কানেক্ট করছি, ঠিক আছে? আমরা কিন্তু উল্টাটা কানেক্ট করতে পারি, যেভাবে কানেক্ট করতে পারি, ঠিক আছে? তখন এনার্জি লস আরও বেশি হবে। তো আমরা আপাতত এইভাবে কানেক্ট করছি, এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে চার্জ কীভাবে ডিস্ট্রিবিউট হবে আর এনার্জির লস কত, এই দুইটাই বের করবো আমরা। তাহলে দেখো যে এটাতে চার্জ কত আছে, এটাতে আছে 30 মাইক্রোকুলম্ব, আর এটাতে কত আছে 80 মাইক্রোকুলম্ব, 80। ওকে। তাহলে এখানে 30 আছে, এখানে 30 মাইক্রোকুলম্ব আছে, এখানে 80 মাইক্রোকুলম্ব আছে, ভালো কথা। ওকে, এখন হচ্ছে তাহলে নেট চার্জ কত আছে এই সিস্টেমে? 110। 110। এই 110 কিভাবে ভাগ হবে? প্যারালাল যেহেতু আছে, ওই তোমার ওই নর্মাল ফর্মুলাটা দিয়ে ভাগ হবে আর কি। সো তুমি চিন্তা করতে পারো 110 আসতেছে এখান দিয়ে, যেটা কিউ আকারে আসতেছে, 110 মাইক্রোকুলম্ব, তাহলে যেহেতু প্যারালাল আছে দুই ভাগে ভাগ হবে, আমরা বলতে পারি এখন কিউ ওয়ান প্রাইম, এটা মনে করো ভাগ হওয়ার পরে সেটা কত হবে বলো তো? সি ওয়ান প্লাস সি টু ইন্টু হচ্ছে কিউ, এটা অ্যাপ্লাই করতে পারো, মানে আমরা এটা শিখছি না, জি ভাইয়া। সেটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা আগের ম্যাথে আমি এটা অ্যাপ্লাই করি নাই, ও আগের ম্যাথে তো ইকুয়াল হয়ে গেছিলো, ওই জন্য অ্যাপ্লাই করা লাগে নাই, বাট যাই হোক। সো তাহলে সি ওয়ান কত? সি ওয়ান হচ্ছে 3 যোগ 4 ইন্টু 110, এটা হচ্ছে এই ক্যাপাসিটরের নতুন চার্জ। আর কিউ ওয়ান প্রাইম, কিউ টু প্রাইম কত? এটাও সেম সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু 110 বা কিউ, সো 4/3 প্লাস 4 ইন্টু 110, ওকে। সো এই চার্জগুলো আসলো, তাহলে তুমি দুজনের মধ্যে চার্জ বের করতে পারছো নাকি? জি ভাইয়া। ওকে, এখন কথা হচ্ছে
যে সি নেট কত। এখন মনে করো আমরা চার্জগুলো বের করছি, এখন এনার্জি লস বের করবো আমরা। তো প্রথমে এই দুইটার মধ্যে স্টোরড এনার্জি কত বলো তো? দুইটার জন্য হাফ সিভি স্কোয়ার অ্যাড করবো, হাফ ইন্টু 3 ইন্টু কত স্কোয়ার, 10 স্কোয়ার যোগ হাফ ইন্টু 4 ইন্টু 20 স্কোয়ার। তো এটা হচ্ছে দুজনের জন্য স্টোরড এনার্জি। আর এই সিস্টেমে স্টোরড এনার্জি কত? কিউ স্কোয়ার বাই 2c করতে পারি না? 2c কিউ, কিউ কত? কিউ 110, 110 স্কোয়ার বাই 2 ইন্টু সি কিউ কত? সি কিউ জাস্ট বের করে ফেলি, 7, তাই না? তো এই দুইটা বের করলা, দেন তোমরা ডেল ইউ করলা, যেটা হচ্ছে এনার্জি লস। বোঝা গেছে তো নাকি? জি ভাই। আর যদি উল্টা পোলারিটি হইতো, জাস্ট একটা চার্জ আর কি মাইনাস হয়ে যেত, তাহলে তোমার নেট চার্জ কত হইতো তখন? 50, তাই না? এই আর কি, আর কোনো ডিফারেন্স নাই। 50 ধরে করতাম। আচ্ছা, তাহলে এগুলো ডান। এখন আমাদের আর কিছু কি বাকি আছে? ও আচ্ছা, আরও জিনিস বাকি আছে। তো মনে করো এটা আমরা হচ্ছে এনার্জি ডেনসিটির একটা ফর্মুলা পড়ছিলাম, এটা কি তোমাদের মনে আছে? দেখো তো। ভাইয়া, হুম। এখানে কি এনার্জি বেড়ে যায় নাকি? না, বাড়ার তো কোনো কথা নাই, কেমনে বাড়বে? আমি যেটা আলাদা আলাদা করে বের করছি যদিও পরেরটাতে। বাড়ার তো কোনো রিজনই নেই, লজিক্যালি তো পারবে না এটা কোনোদিন। ও ওয়েট এ সেকেন্ড, একটা আসে 801 আর একটা আসে 864। আমার, হ্যাঁ এটা 900, আগে ছিল 950, পরে আসে 864। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগে ছিল 950 না? লেট মি সি। জি ভাই। হ্যাঁ 950 864, ইয়া সবসময় কমবে। এখন কমবে কেন বলো তো? কোন একটা সিস্টেম কিন্তু সবসময় ওর এনার্জি কমাইতে চায়, এটা তো জানোই। সো তুমি যদি মনে করো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দাও, নিজে নিজে নিচে পড়বে, কারণ কি? ওর তো পটেনশিয়াল এনার্জি কমে। তো তুমি যাই করো, এনার্জি কোনোদিন অটোমেটিক বাড়বে না আর কি, বুঝছো? এনার্জি কমলে মানে এনার্জি অনলি কমতেই পারে, অটোমেটিক বাড়ার কোনো চান্স নেই। আচ্ছা, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, এনার্জি ডেনসিটি। এনার্জি বাড়লে তো ভাই আমাদের সমস্যা সব সলভ হয়ে যেত। হুম। আচ্ছা, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে এটা, অথবা এটা আমরা করেই ফেলতে পারি, আমরা করেই ফেলি এটা। সো মনে করি এরকম একটা ক্যাপাসিটর আছে আমাদের, আর দুইটার মতো টপিক বাকি আছে, তো ওই দুইটা আজকেই পড়াই ফেলবো। তো মনে করো এরকম, ঠিক আছে? এরকম দুইটা ক্যাপাসিটর তুমি কানেক্ট করে রাখছো, আর এখানে একটা সুইচ আছে, ঠিক আছে? এখন এটার দুজনের ক্যাপাসিটেন্সি মনে করো সি, আর এটার ব্যাটারি ভোল্টেজ মনে করো ই, ঠিক আছে? এখন এটা এরকম করে তুমি অনেকক্ষণ ধরে রেখে দিছো, তুমি অনেক টাইম ধরে এটা মনে করো রেখে দিছো এই ক্যাপাসিটিটাকে, হবে তাহলে ফুললি চার্জড হবে আর কি। মানে সোজা কথা, তুমি চার্জ করছো, ফুললি চার্জ করছো, দুইটা ক্যাপাসিটরই ফুললি চার্জ হয়েছে। এরপরে তুমি যেটা করছো, তুমি ফুললি চার্জ করার পরে তুমি সুইচটা অন করে দিছো। এরপরে তোমার যেটা করতে হবে যে এখানে চার্জের ডিস্ট্রিবিউশন বের করবো। হ্যাঁ, চার্জের ডিস্ট্রিবিউশন বের করবা, ওয়ার্ক ডান বাই ব্যাটারি বের করবা, এটা করলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন। প্যারাল ইয়ে থেকে, সিরিজ থেকে প্যারালালে চলে যাচ্ছে। আচ্ছা, সিরিজ থেকে কি প্যারালালে যাবে না অন্য কিছু যাবে, ওইটা আমরা দেখবো, সমস্যা নেই। প্যারালালে তো যাবে না আসলে, দেখো কি হয়। সো প্রথমে আমাদের সি নেট কত বলো তো এখানে? সি ইকুইভ্যালেন্ট c/2 না? আচ্ছা, প্যারালালে যাবে। হ্যাঁ, c/2। এরপর কি বলতে পারি আমরা তাহলে? কিউ কত হবে? কিউ আমরা জানি সিভি, তাই না? তাহলে c/2 ইন্টু ই, তাহলে কি হচ্ছে c/2, তাই না? আর দুজন যেহেতু সিরিজে, তাহলে দুজনের মধ্যেই কত আছে? c/2 করে চার্জ আছে, তাই না? ওকে, তাহলে এখন তুমি সুইচটা অন করলা, সুইচ অন করার পর যেটা হবে, যে খেয়াল করে দেখো যে এই তারটা সেম হয়ে যাবে। তো এটা যদি সেম হয়ে যায়, তাহলে এই ক্যাপাসিটরের দুইটা এন কি হয়ে গেছে দেখো তো, কানেক্ট হয়ে গেছে না? তাহলে শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে এই ক্যাপাসিটরটা কি করে দেওয়া যাবে? মুছে দেওয়া যাবে। মুছে দেওয়া যাবে, এটা আশা করি বুঝো তোমরা। আমি এতটুকু মুছে রাখি আপাতত, ঠিক আছে? তো ক্যাপাসিটরটা মুছে দেওয়া যাবে।
ওকে, তাহলে এখন সি কত বলো তো? সি ইকুইভ্যালেন্ট, জাস্ট সি। এখন চার্জ কত আসবে ওর মধ্যে? সি ইন্টু ই। সিই। হ্যাঁ বুঝলাম না। আচ্ছা তুমি যদি এগুলো কানেক্ট করে দাও তাহলে কি ব্যাপারটা এরকম দেখাইতেছে না? হ্যাঁ তো এরকম হলে এই ক্যাপাসিটিটা কি আর দরকার আছে? বিকজ মনে করো চার্জ তো এইভাবে করে ঘুরে এদিক দিয়ে চলে আসতে পারে, ওর তো আর এটার দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। শর্ট সার্কিট দেখছো না রেজিস্ট্যান্সে? মানে কোনো হ্যাঁ। একটা মনে করো তুমি এভাবে ক্যাপাসিটর লাগাইছো, তো ক্যাপাসিটর এভাবে লাগানোর পর তুমি এই দুইটা এন্ড একসাথে লাগাই দিছো, তাহলে কি ক্যাপাসিটরটা রাখার দরকার আছে? এটা তো এমনি এখান দিয়ে কারেন্ট যাইতে পারে। তো কোনো ক্যাপাসিটর ক্যাপাসিটর বা রোধ যদি এদের দুই এন্ড লাগানো থাকে তাহলে ওইটা আসলে তুমি বাদ দিয়ে দিতে পারবো অলওয়েজ। আচ্ছা, তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট সি, দেন কিউ হচ্ছে সিই, তাহলে এখানে সিই আসবে। আগে কত ছিল? সি বাই টু ছিল, তাহলে নতুন কত লাগবে? C/2 নতুন চার্জ সিই। এখান থেকে কতটুকু চার্জ আসা লাগবে, ফ্লো হওয়া লাগবে? সি বাই টু, টু। তাইলেই হচ্ছে সি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সি মাইনাস সি বাই টু, হুইচ ইজ সি বাই টু। তাহলে এতটুকু চার্জ ফ্লো হবে ব্যাটারি থেকে। তাহলে ব্যাটারির ওয়ার্ক ডান কত? সি বাই টু ইন্টু ই। CE²/2। হ্যাঁ, তাহলে সি স্কোয়ার বাই টু। এরপর তোমাদেরকে আমি বলতে পারতাম যে দুইটা সিস্টেমের এনার্জির কম্পেয়ার করো, কখন এনার্জি বেশি কখন এনার্জি কম, এটাও তো পারবা তাই না? এটার ইউআই বের করবা। ব্যাটারি তো শুরুতেও একটু কাজ করছে, ওইটা ক্যালকুলেট করতে হবে না সুইচ অন করার আগে? আমরা সুইচ অন করার পরের কাজটাই জাস্ট জানতে চাইছি মনে করো। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, মনে করো ইউআইটা কত হবে বলো তো? হাফ সি কিউ ভি স্কোয়ার বলতে পারি না? হাফ ইন্টু সি কিউ কত? সি বাই টু তাই না, নাকি সরি সি বাই টু, সি বাই টু ইন্টু ই স্কোয়ার, তাহলে কত হয়? 1/4 সি স্কোয়ার তাই না? জি ভাই। আচ্ছা আর ফাইনাল এনার্জিটা কত হয় দেখি তো? ইউএফ, ইউএফ হবে এটাও হাফ সি কিউ ভি স্কোয়ার লিখতে পারি আমি। তো সি কিউ তো সি, তো হাফ সি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো কোনটাতে বেশি এনার্জি? সেকেন্ডটাতে। আচ্ছা সেকেন্ডটাতে এনার্জি বেশি। আবারও খেয়াল করো ব্যাটারি ওয়ার্ক ডান করছে কত? C²/2। দেখো তো ইউআই প্লাস ব্যাটারির ওয়ার্ক ডান ভাগ দুই, এটা কত হয় দেখো তো? 1/4 সি স্কোয়ার প্লাস 1/4 সি স্কোয়ার কত হয়? হাফ সি স্কোয়ার। সো ব্যাটারি যেহেতু একটা পজিটিভ কাজ করছে সুতরাং এখানে এনার্জি তো আরো বেশি হবে তাই না? তো আলটিমেটলি এটাই কিন্তু ইউএফ। তাহলে ব্যাটারির কাজ তুমি যদি জানতে পারো তাহলে তুমি অটোমেটিক ওইটা আগের এনার্জির সাথে যোগ করে তুমি পরের এনার্জি বের করতে পারবা। আচ্ছা তো এটা শেষ, এখন হচ্ছে আমাদের এনার্জি ডেনসিটি নিয়ে পড়তে হবে। তো এনার্জি ডেনসিটির একটা ফর্মুলা বলছিলাম, কার মনে আছে? আচ্ছা ফর্মুলাটা কি তোমরা মনে আছে কিনা এটা দেখো তো, আমি বলি জাস্ট। হাফ এপসিলন ই স্কোয়ার, এটা কি দেখছো কোথাও? কি পড়াইছি তোমাদেরকে? না, না, এটা পড়াই নাই? মনে পড়তেছে না ভাই। মনে পড়তেছে না। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আমি জাস্ট রিক্যাপ করে ফেলি। আমি মনে হয় না তোমাদেরকে পড়াইছি, আসলে আমি মেয়েদের ব্যাচে তো এগুলো অলরেডি পড়ানো শেষ, তো ওই জন্য মনে হয় তোমাদেরকে আবার পড়াই ফেলছি কিনা। যাই হোক, সো ওরা কি ছুটি টুটি নিবে না? ছুটি নেয় না? হ্যাঁ আমরা তো একখানা class তোমাদের মাঝে মধ্যে দুই একটা হ্যাঁ, গ্যাপ আমরা তো গেছিল, একটানা তো পড়লাম। ওরা আসলে আগায় গেছে। আমি জানি না ওরা কিভাবে কিভাবে আগায় যায়। কয় বছর আগে? না কয় বছর না, 2-3টা ক্লাস আর কি সামহাউ। 2-3টা ওপর। আচ্ছা সো ঠিক আছে, আপনি একটা অধ্যায় শেষ করে ফেলতে পারেন। হুম 2-3টা ক্লাসে আপনি তো একটা অধ্যায় শেষ করে ফেলতে পারেন। হ্যাঁ এটাই তো। এই অধ্যায় কয়দিন হলো? এই অধ্যায় তো আমার মনে হয় 2 সপ্তাহ হয়ে গেছে। এটা একটু বড় ভাই, এমনিতে না normal ওদের যেটা- হচ্ছে জাস্ট ম্যাথের বহুপদীটা অলমোস্ট শেষ আর কি, বুঝছো? ওরা ম্যাথে আগে গেছে আর কোথাও না, এটা তোমাদের সাথেই আছে, এটা পড়ায় ফেললে তোমাদের সাথে সেম আর কি। তো যাই হোক, তো এটাতে স্টোরেজ এনার্জি কত আমরা জানি? হাফ সি ভি স্কোয়ার। তো হাফ সি কে কি লেখা যায়? এপসিলন নট এ বাই ডি। আর ভি কে কি লেখা যায়? ইডি। মনে আছে তো এগুলা? তাহলে তুমি লিখতে পারো হাফ এপসিলন নট এ বাই ডি ইন্টু ই স্কোয়ার ডি স্কোয়ার।
তাহলে থাকে কি হাফ এপসিলন নট ই স্কোয়ার ইন্টু এডি, এরকম থাকে না? জি ভাইয়া। আচ্ছা এখন এডি কি জিনিস বলো তো? এ ইন্টু ডি এটাকে কি বলতে পারি? ঘনত্ব, এই কি বলে, আয়তন। আয়তন। কার আয়তন? ক্যাপাসিটরের আয়তন। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি কত দেখো তো? হাফ এপসিলন ই স্কোয়ার। এটা হচ্ছে খুব সিম্পল ডেরিভেশন। সো এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, ঠিক আছে? আর এটা তোমরা দেখলা জাস্ট আমরা কি দিয়ে করছি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর দিয়ে করছি, বাট এটা ইনফ্যাক্ট সব ধরনের ক্যাপাসিটর সব কিছুর জন্যই ট্রু এটা, ঠিক আছে? তাহলে পার ইউনিট ভলিউমে, ঠিক আছে, এনার্জি কতটুকু থাকে? হাফ এপসিলন নট হাফ এপসাইলন নট ই স্কয়ার। ইউ স্কোয়ার। সো এই এনার্জিটা আসলে ওই আমরা যেরকম ট্র্যাডিশনাল এনার্জি নিয়ে কথাবার্তা বলি ওইটার মতো না আর কি। আমরা নর্মালি কি বলি, এনার্জি হচ্ছে যে দুইটা চার্জ আছে, এই দুইটা চার্জের একটা সিস্টেমের মধ্যে এনার্জি স্টোরড আছে, আমরা এরকম বলি না? বিকজ আমরা যদি ছেড়ে দেই তাহলে ওরা কি করতে পারবে? কাজ করতে পারবে, কাজ করতে পারবে, তাই না? আমরা যদি হঠাৎ করে এটাকে ছেড়ে দিই তাহলে এরা কিছু ওয়ার্ক ডান করতে পারবে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে পারবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, বাট এখন টার্নস আউট যে তোমার যদি কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকে, যদি কোনো একটা জায়গায় জাস্ট ইলেকট্রিক ফিল্ড থাকে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই কিছু এনার্জি স্টোর থাকবে, ঠিক আছে? সেখানে নেসেসারিলি এরকম দুইটা চার্জ থাকতে হবে এমন কোনো কথা নাই। যদি একটা চার্জ থাকে, ওর দ্বারা যে ইলেকট্রিক ফিল্ড থাকবে ওই ইলেকট্রিক ফিল্ডেও কিছু এনার্জি স্টোর থাকে, সেটার ডেন্সিটি হইতেছে এটা। ধর এটা কিসের, একটা চার্জের? একটা চার্জার না, এটা একটা ইলেকট্রিক ফিল্ডের, মানে এটা আসলে এনার্জি ডেন্সিটি অফ, তুমি বলতে পারো ইলেকট্রিক ফিল্ড, মানে ফিল্ড নিজেই হচ্ছে এনার্জি স্টোর করে। এখানে কি ইডি ইন্টেন্সিটি বুঝাইতেছে? হ্যাঁ, ইন্টেন্সিটি বোঝাচ্ছে। সো এটা হচ্ছে ফিল্ডে স্টোরড এনার্জি, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা যদি ডেন্সিটি জানি, মনে করো ফিল্ডটার মধ্যে ভি ভলিউমে, তাহলে এনার্জি কত হবে বলো তো? এনার্জি স্টোরড ইন ভলিউম ভি। ভি ভলিউমে কতটুকু এনার্জি থাকবে তাহলে বলো তো? হাফ এপসিলন নট ই স্কয়ার ইন্টু ভি না? আচ্ছা, তো আর খুব ওইটা কি একক পয়েন্টে এনার্জি একক পয়েন্টে না, ওটা একক ভলিউমে। ফিল্ডের? আচ্ছা, আচ্ছা, তো এটা তোমরা মনে রাখবা। এখন কথা হচ্ছে যে এমন হইতে পারে যে ইটা কনস্ট্যান্ট না, ঠিক আছে? ইটা চেঞ্জ হইতেছে, ইটা মনে করো তুমি যত সামনে যাচ্ছ চেঞ্জ হইতেছে। তো ইটা মনে করো কনস্ট্যান্ট, অ্যান্ড তুমি এখানে একটা কিউব নিছো, মনে করো এখানে একটা কিউব রাখছো তুমি, এই ইয়ের মধ্যে তুমি একটা কিউব নিছো, আর ইটা কনস্ট্যান্ট, ঠিক আছে? লেটস সে ইটা কনস্ট্যান্ট। তুমি যদি এরকম একটা কিউব নাও, ঠিক আছে, তাহলে এটার মধ্যে দিয়ে এনার্জি স্টোরড হচ্ছে এত। এখন মনে করো ইটা কনস্ট্যান্ট না, ইটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে তুমি যত ডান দিকে যেতে থাকবে ইটা মনে করো চেঞ্জ হইতেছে, তাহলে তখন তো জাস্ট ভি দিয়ে গুণ করলে হবে না, তখন কি করতে হবে? ইন্টিগ্রেট। তখন আমরা বলতে পারি যে খুব ছোট ছোট ভলিউমে, মনে করো এর ছোট ছোট একটা ভলিউমে আমাদের ইগুলো তো সেম থাকবে, মানে খুব, মনে করো ই এক্স অক্ষ বরাবর গেলে চেঞ্জ হইতেছে, মনে করো যে তুমি যত ডান দিকে যাবে ইটা তত চেঞ্জ হচ্ছে, তাহলে একটা ফিক্সড এক্স এর জন্য ইটা কি কনস্ট্যান্ট না? জি ভাইয়া। তো এটার জন্য এই ফিক্সড এক্স এর জন্য যে ভলিউমটা আমরা পাবো, মনে করো এই ফিক্সড এক্স এর জন্য তুমি একটা প্লেন পাবা, এই প্লেনে তো এনার্জিটা আমরা বের করতে পারবো, সেটা কত হবে? খুব ছোট একটা এনার্জি হবে, হাফ এপসিলন নট ই স্কোয়ার ইন্টু কি ডিভি, খুব ছোট একটা ভলিউমের জন্য। তাহলে এই সবগুলোর যোগফলই হচ্ছে স্টোরড এনার্জি। সো এই দুইটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিল্ডের স্টোরড এনার্জির ফর্মুলা। ওকে, সো মনে করো আমরা একটা বেসিক ম্যাথ করে ফেলি, এরকম একটা মনে করো শিট অফ চার্জ আছে, ইনফিনিট শিট অফ চার্জ। এটা একটা ইনফিনিট শিট অফ চার্জ, এখানে মনে করো তোমার অনেক পজিটিভ চার্জ আছে, আর এটার ডেন্সিটি মনে করো সিগমা। তো এটা সামনে কোথাও একটা জায়গায় একটা কিউব আছে, যে কিউবের প্রত্যেকটা সাইড মনে করো এ করে, প্রত্যেকটা সাইড হচ্ছে এ। এটার মধ্যে স্টোরড এনার্জি কত? এই কিউবে কতটুকু এনার্জি স্টোর থাকবে বলে ফেলো, কি লিখবো? সিগমা বাই 2 এপসাইলন নট ইনটু এ কিউব। আচ্ছা যাই হোক, আমি ইয়া করে ছিল সাইডে। স্কোয়ার ইন্টু হচ্ছে কত ভলিউমটা, তাহলে হাফ এপসিলন নট, আমাদের এটা হচ্ছে সিগমা স্কোয়ার, সিগমা বাই 2 এপসিলন নট হোল স্কোয়ার, তাই না? ইন্টু এ কিউব, এটাই হবে অ্যান্সার। তো এটা আশা করি সবাই বুঝছো, এটা খুব
ইয়া কিছু না, কঠিন কিছু না। আচ্ছা, তো এটা গেল। দেন হচ্ছে তোমার আরেকটা ম্যাথ দেখি আমরা। মনে করো এরকম তুমি হচ্ছে একটা একটা স্ফিয়ার রাখছো, ঠিক আছে? তুমি মনে করো একটা স্ফিয়ার রাখছো, মনে করো তুমি একটা পয়েন্ট চার্জ রাখছো, অথবা না একটা স্ফিয়ারই রাখো, হ্যাঁ একটা স্ফিয়ার রাখছো মনে করো এরকম। এটা মনে করো একটা চার্জ স্ফিয়ার, ঠিক আছে? একটা কন্ডাক্টিং চার্জ একটা স্ফিয়ার রাখছো তুমি এখানে। এখন এই স্ফিয়ারের উপরে মনে করো পজিটিভ কিউ চার্জ আছে, ঠিক আছে? কিউ চার্জ আছে সোজা কথা। আর এটার রেডিয়াস মনে করো আর, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এটার সারাউন্ডিংয়ে কত এনার্জি স্টোর থাকবে। ঠিক আছে, এটার সারাউন্ডিংয়ে কত এনার্জি স্টোর থাকবে। সারাউন্ডিং বলতে কি বুঝাইতেছি, মনে করো এটা রেডিয়াসের বাইরে থেকে, মনে করো এই যে এইসব জায়গাগুলোতে রেডিয়াসের চেয়ে বড় ডিস্টেন্সে থেকে একদম ইনফিনিটি পর্যন্ত সবই তো এর সারাউন্ডিং, তাই না? মানে জাস্ট এর স্ফিয়ারটার বাইরে। তো এই সারাউন্ডিংয়ে স্টোরড এনার্জি কত? তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফার্স্টেই জানি যে সারাউন্ডিংয়ে সব জায়গায় ডেন্সিটি কত হবে। মনে করো এখান থেকে তুমি একটা কোনো ডিস্টেন্সে আসছো, এক্স ডিস্টেন্সে আসছো, এখানে ই এর মান কত হবে বলো? ই এর মান কত হবে? c³/r²। সি কিউব এক্স স্কোয়ার, তাই না? ওকে, তাহলে এইখানে আমাদের লিখতাম তাই আর বেশি। ডেন্সিটি কত হবে? হাফ এপসিলন নট ইন্টু ওইটা স্কোয়ার, তাই না? সি স্কোয়ার কিউ স্কোয়ার বাই c²/q² এক্স টু পাওয়ার 4। তাহলে আমরা দেখতেছি ইটা কি আসলে কনস্ট্যান্ট না এটা চেঞ্জ হয়? ডেন্সিটিটা তো চেঞ্জ হয়, তাই না? চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন কিভাবে করব? আমরা এখানে মনে করো এক্স ডিস্টেন্সে একটা আরেকটা স্ফিয়ার চিন্তা করি, যেটা একটা মনে করো শেল, স্ফিয়ারিক শেল। এই শেলটার একটা, বলে দেয়নি কত দূরে। না কত দূরে বলে নাই, আমরা জাস্ট একটা র্যান্ডম এক্স এর জন্য মনে করে করতেছি, ঠিক আছে? এই শেলটার ভলিউম কত হবে, ডিভিটা কত হবে বলো তো? 4/3π dx। হ্যাঁ 4π x² dx, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখন টোটাল এনার্জি বের করে ফেলতে পারবো। এই শেলে তাহলে স্টোরড এনার্জি কত হবে? হাফ এপসিলন নট সি স্কোয়ার কিউ স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কত 4π x² dx। আর এটা আর কি ডিইউ হবে, তাই না? বুঝো তো, জাস্ট একটা ছোট শেলের মধ্যে আমাদের কত এনার্জি আছে, হুইচ ইজ, সেটা হলো শেল এসে, তাই না? হ্যাঁ হলো স্ফিয়ার অবভিয়াসলি, একটা শেল নিছি আর কি। তো এটা কত হয় 2 পাই এপসিলন নট সি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 1/x² dx। তো এটা হচ্ছে একটা শেলের জন্য। তাহলে আমাদের টোটাল স্টোরেজ এনার্জি কত? 2 পাই এপসিলন নট দেন সি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টিগ্রাল অফ 1/x² dx। এটা জিরো থেকে না, ব্যাসার্ধ থেকে, ছোট আর থেকে ইনফিনিটি, সো পুরো রিজিয়নটার মধ্যে, ঠিক আছে? সো ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে তোমার ভলিউমের মধ্যেও জমা থাকতে পারে আর কি, ঠিক আছে? এপসিলন নট সি স্কোয়ার কিউ স্কোয়ার -1/x, এটা হচ্ছে আর থেকে ইনফিনিটি। তো এটা করলে 1/r আসবে আর কি। তাহলে অ্যান্সার কত আসে? 2π/নট সি স্কোয়ার কিউ স্কোয়ার বাই আর। তো এটাই হচ্ছে যে এটার মধ্যে স্টোরড এনার্জি, ঠিক আছে? এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি আসে দেখো, 2π/নট আর আর এর মতো থাকলো, আর কিউ স্কোয়ার মতো থাকলো। সিটাকে কি লেখা যায়? 1/4π/নট লেখা যায় না? 1/16π²/নট স্কোয়ার, তাই না? তাহলে কি থাকে উপরে? উপরে থাকে কিউ স্কোয়ার, এপসিলনগুলো কাটা যায়, আর 8π/নট আর, এরকম আসে না? জি ভাই। এটা হচ্ছে আমাদের স্টোরড এনার্জি নাকি? এখানে স্টোরড এনার্জিটা এটা আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এটা আমরা আরো সিম্পলি করতে পারতাম। হচ্ছে সবাই খেয়াল করো যে এটাকে আসলে একটা কি বলা যায়? স্ফিরিক্যাল ক্যাপাসিটর বলা যায় না? ও হ্যাঁ। তো এটার স্টোরড এনার্জি আমরা কিভাবে বের করতে পারি? এটা ক্যাপাসিট্যান্স কত বলো? 4π/নট আর, এরকম না? ফর্মুলা তো মনে আছে তোমাদের নাকি? জি ভাই। তাহলে স্টোরড এনার্জি ইউ কত? Q²/2c না? তো আলটিমেটলি কি আসলো? সেম আসছে না?
একটু রিক্যাপ করো। ফিল্ডের এনার্জি আর ওর স্টোরড এনার্জি কি সেম হবে তাই না? হ্যাঁ, ক্যাপাসিটরগুলোর মধ্যে এনার্জি অলওয়েজ তুমি চিন্তা করবা যে ভলিউমে স্টোর থাকে। ক্যাপাসিটরে কোনোদিন এনার্জি তুমি ওরকমভাবে চিন্তা করতে পারবা না যে তোমার দুইটা চার্জের মধ্যে স্টোরড আছে। মানে চার্জগুলোকে আমি দূরে সরাইতেছি, ওই জন্য এনার্জির কাইনেটিক এনার্জিতে পরিণত হচ্ছে। ক্যাপাসিটরের ব্যাপারটা ডিফারেন্ট আর কি, যে এখানে এনার্জিগুলো মানে ফিল্ডের আমরা মধ্যে স্টোর ইন্টিগ্রেট হয়। করে বের করলাম, হুম। আমরা তো ধরলাম যে পুরো আশেপাশের জায়গায় কতটুকু করে এনার্জি আছে, দেন পুরো ডিবি ইন্টিগ্রেট করলাম। হুম। এইখানে তো তুমি করলা যে হচ্ছে ওই ক্যাপাসিটরের মধ্যে শক্তি বের করলাম। না না না, এই এনার্জিটাও হচ্ছে ক্যাপাসিটরের শক্তিটাই অলওয়েজ ওর ভলিউমে স্টোর থাকে। ঠিক আছে, এই এনার্জিটাও আসলে এই আশেপাশের সবগুলো এনার্জি। বিকজ তুমি চিন্তা করো, আমরা যে ও আচ্ছা, এই ফর্মুলাটা, ক্যাপাসিটরটাই তো ইনফাইনাইট ছিল। হ্যাঁ এই ক্যাপাসিটরটা ইনফাইনাইট ছিল, এটার নেগেটিভ এন্ড কোথায়? অসীমে, তাই না? নেগেটিভ এন্ডটাই অসীমে। আর আরেকটা কথা, এই যে এনার্জি ডেনসিটির ফর্মুলাটা, এটা আসছেই কি দিয়ে? এই ফর্মুলা থেকেই আসছে, তাহলে এটা তো এমনি হবে, তাই না? এমনি তো ইকুয়াল হবে। নাবিল রিক্যাপচার ছিল। আচ্ছা, সো রিক্যাপটা বলি। তোমার একটা শেল আছে, শেলের মধ্যে কিউ চার্জ আছে, দেন শেলের ব্যাসার্ধ আর তোমাকে বলা হয়েছে যে এটার সারাউন্ডিংসে এর কত এনার্জি স্টোরড আছে। ঠিক আছে, এখন আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে এনার্জি ডেনসিটিটা জানি যে প্রতি ভলিউমে কতটুকু করে এনার্জি থাকে, সেটা হচ্ছে হাফ এপসিলন নট ই স্কোয়ার। এখন আমরা দেখতেছি যে এনার্জির ডেনসিটিটা হচ্ছে পরিবর্তনশীল, এটা হচ্ছে যত দূরে যাই তত কমতেছে এনার্জিটা। ঠিক আছে, সুতরাং আমরা হচ্ছে তাইলে তো জাস্ট ভলিউম দিয়ে গুণ করতে পারবো না, অসীম পর্যন্ত অনেক বড় ভলিউম হবে, ওটা এমনিও তুমি বের করতে পারতা না। যাই হোক, সো তুমি ভলিউম দিয়ে গুণ করতে পারবে না, তো তুমি যেটা করবা যে তুমি ছোট ছোট ভলিউম নিবা, ছোট ছোট ভলিউম নিবা এমনভাবে যাতে তুমি ওর সাথে এটা গুণ করে ছোট ছোট এনার্জি পাও, যেগুলো তুমি যোগ করবা সব। আচ্ছা, এখন ভলিউমগুলো কীরকম নিলে সুবিধা? আমি তো কিউব নিতে পারতাম, ছোট ছোট কিউব নেওয়া যেত না? ছোট ছোট কিউব নিয়ে কিন্তু লাভ নাই, কারণ ওগুলা ইন্টিগ্রেট করা কঠিন হবে। আমি হচ্ছে যদি স্ফিরিক্যাল শেল নেই, এই শেলের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক্স হচ্ছে সেম, তাই না? সুতরাং প্রত্যেকটা পয়েন্টে ইও সেম হবে, তাই না? তো তোমার কথা হচ্ছে যে তুমি এরকম শেল নিছো যেখানে শেলটা একটু পুরু আর কি, ঠিক আছে, খুবই থিন। এই শেলের প্রত্যেকটা পয়েন্টে তুমি ই জানো, তো তুমি যদি ই জানো তাহলে তো তুমি এই শেলের জন্য এই শেলের মধ্যে কতটুকু এনার্জি স্টোরড আছে সেটা বলতে পারো। সেটা কত হবে? ওই যে হাফ এপসিলন ই স্কোয়ার ডিভি। সো এটা হচ্ছে একটা শেলের মধ্যে স্টোরড এনার্জিটা। তো এখন তুমি সবগুলো চাচ্ছ, তুমি ইন্টিগ্রেট করতেছো। আর ডিভি এটা কীভাবে আসলো? তুমি মনে করো তোমার এটা সারফেস এরিয়া কত হবে? 4πx স্কোয়ার, আর একটু পুরু হবে, সুতরাং তুমি সাথে ডিএক্স গুণ করবা। ক্লিয়ার এবার? জি ভাই। ওকে, সো আর এক টাইপের ম্যাথ আছে, এটা একটু করায় ফেলি, এটা খুবই সিম্পল। তো মনে করো এরকম হচ্ছে দুইটা স্ফিরিক্যাল ক্যাপাসিটর আছে, বা দুইটা গোলক আছে। তোমাদেরকে তো পরীক্ষা ক্যাপাসিটর বলবে না, তোমাদেরকে বলবে যে গোলক। এই গোলকের মনে করো ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, আর এই গোলকের ব্যাসার্ধ মনে করো 40 সেন্টিমিটার। ঠিক আছে, দেন তুমি যেটা করছো যে এখানে মনে করো প্লাস 20 কুলম চার্জ দিছো, এখানে মনে করো প্লাস 5 কুলম চার্জ দিছো। প্রশ্ন হচ্ছে যে এরপর তুমি যদি এদেরকে কানেক্ট করে দাও, তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন কীরকম হবে, কোথায় কত চার্জ থাকবে? ঠিক আছে, করা খুবই সোজা। তো কে বলতে পারবা কীভাবে করতে পারবো আমি? ভাই আবার বলতো, কোশ্চেন শুই নেই। এরকম দুইটা গোলক আছে, হ্যাঁ। দুইটার ব্যাসার্ধ দেওয়া আছে, দুইটার মধ্যে কত চার্জ আছে সেটা দেওয়া আছে, দুইটাকে তুমি কানেক্ট করে দিছো এরকম একটা তার দিয়ে, কোনটাতে কতটুকু চার্জ থাকবে। তো ক্যাপাসিটরের ডিস্ট্রিবিউশন বের করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো কীভাবে সো এটার মনে করো ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, এটার ক্যাপাসিট্যান্স মনে করো C2। তাহলে আমি কি বলতে পারি, এদেরকে যদি এভাবে আমি কানেক্ট করি, তুমি এই ক্যাপাসিটর দুটো আসলে কীভাবে কানেক্ট করছো বলো তো? সিরিজে না প্যারালালে? ঠিক মতো চিন্তা করো, তুমি কিন্তু পজিটিভ এন্ডগুলো কানেক্ট করছো, আর নেগেটিভ এন্ডগুলো দুইটাই কোথায় আছে? তাহলে ওইখানে ইনফাইনাইটে গিয়ে দুইটা কানেক্ট হয়ে গেছে, এটা আমি বলতে পারি। তাহলে এই ম্যাথটা যেই কথা, সেটা হচ্ছে এই ম্যাথে কনভার্ট করে ফেলা যায়, যে দুইটা ক্যাপাসিটর আছে। কার বার্থডে? ও হ্যাঁ, তাহমিদের হ্যাপি বার্থডে তাহমিদ। হ্যাপি বার্থডে ব্রো।
প্রতি বছর ভুলে যাই কেমন 8 এপ্রিল না হঠাৎ করে খেয়াল হলো আচ্ছা আমার তো রে হঠাৎ করে খেয়াল হলো ছেলে লেখাপড়ার মধ্যে আর আমার যেটা হয় থেকে মনে করি আমার সবসময় বার্থডে সময় পরীক্ষা থাকে এই ছোটবেলা থেকে নভেম্বর মাসে সবসময় পরীক্ষা হতো তো পরীক্ষার মধ্যে পড়ে এখন আমার বার্থডে দিন থেকে ইন্টারমিডিয়েট ক্লাস শুরু হয়েছে গ্লোব মানে ন্যাশনালি ও আচ্ছা আচ্ছা আমরা এটা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি আর বেশি টাইম নাই 2 মিনিট আছে সো আমরা জাস্ট এইভাবে চিন্তা করতে পারি এটা C1 এটা C2 ঠিক আছে তাহলে এইখানে কত আছে এখানে 20 আছে এখানে কত আছে 5 আছে তাহলে আমরা কিভাবে করব এখন আমরা মনে করব এখান থেকে টোটাল কত আসবে তাইলে টোটাল কিউ নেট কত বলো তো 25 আর আমরা সি নেট বের করব সি নেট কত হবে C1 প্লাস C2 C1 C2 বের করা যাবে না C1 কত হবে বলো 4 পাই এপসিলন নট R1 তাই না আর C2 কত হবে 4 পাই এপসিলন নট R2 এগুলো তোমরা পারবে বের করতে তো জাস্ট এটা আমরা জানি এখন আমরা কি বের করতে পারবো তাহলে বলো তো কিউ নেট ইকুয়াল টু কি ভি ইন্টু সি নেট না যেখানে এই দুইটার বৃহৎ পার্থক্য ভি কমন ভোল্টেজ হয়ে যাবে না বিকজ তুমি ইয়াতে কানেক্ট করছো প্যারালালি কানেক্ট করছো তাহলে এখান থেকে তুমি ভি বের করতে পারবা ভিটা কত হবে এই কেক পড়তেছিল আকাশ থেকে কি স্ক্রিনের উপর আচ্ছা সো ভি বের করতে পারবা ভি কত হবে ভি হবে কিউ নেট বাই সি নেট তো এটা দিয়ে তোমরা ভিটা বের করতে পারবে অনেক সময় ম্যাথে এটা বলবে যে এখানে ভি কত ঠিক আছে আর আমরা যদি দুইজনের মধ্যে আলাদা আলাদাভাবে কিউ বের করতে চাই মনে করো প্রথমটার মধ্যে কিউ কত আর দ্বিতীয়টার মধ্যে কিউ কত বলো তো প্রথমটার মধ্যে কিউ কিভাবে বের করবো C1 by C1 plus C2 হ্যাঁ C1 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ সিমিলারলি তুমি ওইটার মধ্যে বের করতে পারবা তাইলে এটা অলওয়েজ মনে রেখো যে এরকম গোলক দেখলেই তুমি এটারে গোলকীয় ক্যাপাসিটর চিন্তা করবা এরপরে ম্যাথগুলো করবা